ফিরছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার এক শৃঙ্গ অভিযান। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 23শে মার্চ 2018 সালে। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কুর এক শৃঙ্গ অভিযান। 1 জুলাই। আশ্চর্য খবর, তিব্বত পর্যটক চার্লস উইলার্ডের একটা ডায়েরি পাওয়া গেছে। মাত্র 1 বছর আগে এই ইংরেজ পর্যটক তিব্বত থেকে ফেরার পথে সেখানকার কোনো অঞ্চলে খাম্পা শ্রেণীর এক দস্যু দলের হাতে পড়েন। দস্যুরা তার অধিকাংশ জিনিস লুট করে নিয়ে তাকে জখম করে রেখে চলে যায়। উইলার্ড কোনো রকমে প্রায় আধমরা অবস্থায় ভারতবর্ষের আলমোড়া শহরে এসে পৌঁছন। সেইখানেই তার মৃত্যু হয়। এইসব খবর আমি খবরের কাগজেই পড়েছিলাম। আজ লন্ডন থেকে আমার বন্ধু ভূতত্ত্ববিদ জেরেমি সন্ডার্সের একটা চিঠিতে জানলাম যে উইলার্ডের মৃত্যুর পর তার সামান্য জিনিসপত্রের মধ্যে একটা ডায়েরি পাওয়া যায় এবং সেটা এখন সন্ডার্সের হাতে। তাতে নাকি এক আশ্চর্য ব্যাপারের উল্লেখ আছে। আমার তিব্বত সম্বন্ধে প্রচণ্ড কৌতূহল, আর আমি তিব্বতী ভাষা জানি জেনে সন্ডার্স আমাকে চিঠিটা লিখেছে। সেটার একটা অংশ এখানে তুলে দিচ্ছি। উইলার্ড আমার অনেক দিনের বন্ধু ছিল, সেটা তুমি জানো কিনা জানি না। তার বিধবা স্ত্রী এডউইনার সঙ্গে পরশু দেখা করতে গিয়েছিলাম। সে বলল আলমোড়া থেকে তার মৃত স্বামীর যেসব জিনিস পাঠানো হয়েছিল তার মধ্যে একটা ডায়েরি রয়েছে। সে ডায়েরি আমি তার কাছ থেকে চেয়ে আনি। দুঃখের বিষয়, ডায়েরির অনেক লেখাই জল লেগে অস্পষ্ট হয়ে গেছে, তাই পড়া মুশকিল। কিন্তু তার শেষ পাতার কয়েকটা লাইন পড়তে কোনো অসুবিধা হয়নি। 19শে মার্চের একটা ঘটনা তাতে লেখা রয়েছে, শুধু 2টো লাইন। I saw a herd of unicorns today. I write this in full possession of my senses. তারপরেই একটা প্রচণ্ড ঝড়ের ইঙ্গিত পেয়ে উইলার্ড ডায়েরি লেখা বন্ধ করে। তার এই অদ্ভুত উক্তি সম্বন্ধে তোমার কি মত জানতে ইচ্ছে করে। ইতি, জেরেমি সন্ডার্স। উইলার্ড একবার ইউনিকর্ন দেখেছে বলে লিখেছে, আর তারপরেই বলছে সেটা সে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে দেখেছে। এটা বলার দরকার ছিল এই জন্যই যে ইউনিকর্ন নামক প্রাণীটিকে আবহমান কাল থেকেই সারা বিশ্বের লোকে কাল্পনিক প্রাণী বলেই জানে। এক শৃঙ্গ জানোয়ার, কপাল থেকে বেরোনো লম্বা পেঁচানো শিং বিশিষ্ট ঘোড়া। ইউনিকর্নের চেহারা বিলিতি আঁকা ছবিতে যা দেখা যায় তা হলো এই, যেমন চীনের ড্রাগন কাল্পনিক, তেমনি ইউনিকর্নও কাল্পনিক। কিন্তু এই কাল্পনিক কথাটা লিখতে গিয়েও আমার মনে খটকা লাগছে। আমার সামনে টেবিলের ওপর একটা বই খোলা রয়েছে, সেটা মহেঞ্জোদারো সম্পর্কে। প্রত্নতাত্ত্বিকেরা এই মহেঞ্জোদারোর মাটি খুঁড়ে আজ থেকে 4000 বছর আগেকার এক আশ্চর্য ভারতীয় সভ্যতার যেসব নমুনা পেয়েছিলেন, তার মধ্যে ঘর বাড়ি, রাস্তাঘাট, হাঁড়ি কলসি, খেলনা ইত্যাদি ছাড়াও এক জাতের জিনিস ছিল যেগুলো হচ্ছে মাটির আর হাতির দাঁতের তৈরি 4 কোনা সিল। এইসব সিলে খোদাই করা হাতি, বাঘ, ষাঁড়, গন্ডার ইত্যাদি আমাদের চেনা জানোয়ার ছাড়াও একরকম জানোয়ার দেখা যায় যা শরীরটা অনেকটা বলদের মতো, কিন্তু মাথায় রয়েছে একটি মাত্র পাকানো শিং। এটাকে প্রত্নতাত্ত্বিকেরা কাল্পনিক জানোয়ার বলেই মেনে নিয়েছে। কিন্তু এতগুলো আসল জানোয়ারের পাশে হঠাৎ একটা আজগুবি জানোয়ার কেন খোদাই করা হবে সেটা আমি বুঝতে পারি না। এই জানোয়ার যে কাল্পনিক নয় সেটা ভাবার আরেকটা কারণ হচ্ছে যে 2000 বছর আগের রোমান পণ্ডিত প্লিনি
তাঁর বিখ্যাত জীবতত্ত্বের বইয়েতে স্পষ্ট বলে গেছেন যে ভারতবর্ষে একরকম গরু আর একরকম গাধা পাওয়া যায় যাদের মাথায় মাত্র একটা শিং। গ্রিক মনীষী অ্যারিস্টটলও ভারতবর্ষে ইউনিকর্ন আছে বলে লিখে গেছেন। এ থেকে কি এমন ভাবা অন্যায় হবে যে এককালে এদেশে এক ধরনের একশৃঙ্গ জানোয়ার ছিল, যেটা এখান থেকে লোপ পেলেও হয়তো তিব্বতের কোনো অজ্ঞাত অঞ্চলে রয়ে গেছে, আর উইলার্ড ঘটনাচক্রে সেই অঞ্চলে গিয়ে পড়ে ওই জানোয়ার দেখতে পেয়েছেন। এ কথা ঠিক যে গত 200 বছরে অনেক বিদেশি পর্যটকই তিব্বতে গিয়ে তাঁদের ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন এবং কেউই ইউনিকর্নের কথা লেখেননি। কিন্তু তাতে কি প্রমাণ হলো? তিব্বতে এখনো অনেক জায়গা আছে যেখানে মানুষের পাই পড়েনি। সুতরাং সে দেশের কোথায় কি আছে তা কি কেউ সঠিক বলতে পারে? সন্ডার্সকে আমার এই কথাগুলো লিখে জানাবো, দেখিও কি বলে। 15 জুলাই আমার চিঠির উত্তরে লেখা সন্ডার্সের চিঠিটা তুলে দিচ্ছি। প্রিয় শঙ্কু, তোমার চিঠি পেলাম। উইলার্ডের ডায়েরির শেষ দিকের খানিকটা অংশ পড়তে পেরে আরো বিস্মিত হয়েছি। 16 মার্চ সে লিখছে, টুডে আই ফ্লু উইথ দ্য 200-year-old লামা। ফ্লু মানে কি এরোপ্লেনে ওড়া? মনে তো হয় না। তিব্বতে রেলগাড়ি নেই, এরোপ্লেন যাবে কি করে? কিন্তু তাহলে কি সে কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই আকাশে ওড়ার কথা বলছে? তাই বা বিশ্বাস করি কি করে? এসব কথা পড়ে উইলার্ডের মাথা ঠিক ছিল কিনা সে বিষয়ে সন্দেহ জাগে। অথচ আলমোড়ার যে ডাক্তারটি তাকে শেষ অবস্থায় দেখেছিলেন, মেজর হটন, তার মতে উইলার্ডের মাথায় কোনো গন্ডগোল ছিল না। 13 মার্চের ডায়েরিতে থোকচুম গুম্ফা নামে একটা মঠের উল্লেখ পাওয়া গেছে। উইলার্ডের মতে, a wonderful monastery. No European has ever been here before. তুমি কি এই মঠের নাম শুনেছ কখনো? হ্যাঁ, যাই হোক, আসল কথা হচ্ছে উইলার্ডের এই ডায়েরি পড়ে আমার মনে তিব্বত যাওয়ার একটা প্রবল বাসনা জেগেছে। আমার জার্মান বন্ধু উইলহেম ক্রোলও এ ব্যাপারে উৎসাহী। তাকে অবশ্য উড়ন্ত লামার বিবরণই বেশি আকর্ষণ করেছে। জাদুবিদ্যা, উইচক্রাফট ইত্যাদি সম্পর্কে ক্রোলের মূল্যবান গবেষণা আছে, সেটা তুমি হয়তো জানো। সে পাহাড়েও চড়তে পারে খুব ভালো। বলাই বাহুল্য, আমরা যদি যাই তো তোমাকে সঙ্গী হিসেবে পেলে খুব ভালো লাগবে। এ মাসেই রওনা হওয়া যেতে পারে। কি স্থির করলে সেটা আমাকে জানিও। শুভেচ্ছা নিও। ইতি, জেরেমি সন্ডার্স। উড়ন্ত লামা? তিব্বতী যোগী মীরারেপার আত্মজীবনী আমি পড়েছি। ইনি তান্ত্রিক জাদুবিদ্যা শিখে এবং যোগ সাধনা করে নানান রকম আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তার মধ্যে একটা ছিল উড়ে বেড়াবার ক্ষমতা। এই জাতীয় কোনো মহাযোগীর সাহায্যেই কি উইলার্ড আকাশে উড়েছিলেন? সব মিলিয়ে ব্যাপারটা আমার মনে প্রচণ্ড কৌতূহল উদ্রেক করছে। তিব্বত যাইনি, কেবল দেশটা নিয়ে ঘরে বসে পড়াশোনা করেছি আর তিব্বতী ভাষাটা শিখেছি। ভাবছি সন্ডার্সের দলে আমিও যোগ দেব। এতে ওদের সুবিধেই হবে, কারণ আমার তৈরি এমন সব ওষুধপত্র আছে যার সাহায্যে পার্বত্য অভিযানের শারীরিক গ্লানি অনেকটা কমিয়ে দেওয়া যায়। 27 জুলাই আজ আমার পড়শি ও বন্ধু অবিনাশবাবুকে তিব্বত অভিযানের কথা বলতে তিনি একেবারে হাঁ হাঁ করে উঠলেন। দুবার আমার সঙ্গে ভারতবর্ষের বাইরে গিয়ে নানা বিচিত্র অভিজ্ঞতার ফলে ওর এই প্রৌঢ় বয়সে ভ্রমণের নেশা জাগিয়ে উঠেছে। তিব্বত জায়গাটা খুব আরামের নয় এবং অনেক অজানা দুর্গম জায়গায় আমাদের যেতে হবে শুনে ভদ্রলোক বললেন, আরে সে হোক গে, শিবের পাহাড় কৈলাসটা যদি একবার চাক্ষুষ দেখতে পারি তো আমার হিন্দু জন্ম সার্থক মশাই। কৈলাস যে তিব্বতে সেটা জানলেও তার পাশে বিখ্যাত হ্রদটির কথা অবিনাশবাবু জানতেন না। বললেন, সে কি মশাই,
মানস সরোবর তো কাশ্মীরে বলে জানতুম। এক শৃঙ্গ আর উড়ন্ত লামার কথাটা আর অবিনাশবাবুকে বললাম না, কারণ ও দুটো নিয়ে এখনো আমার মনে খটকা রয়ে গেছে। খাম্পা দস্যুদের কথাটা বলাতে ভদ্রলোক বললেন, তাতে ভয়ের কি আছে মশাই? আপনার ওই হনলুলু পিস্তল দিয়ে ওদের সাবার করে দেবেন। এনাই হিলিন যে হনলুলু কি করে হলো তা জানি না। কাঠগোদাম থেকেই যাওয়া স্থির করেছি। আজ সন্ডার্সকে টেলিগ্রামে জানিয়ে দিয়েছি যে আমি পয়লা কাঠগোদাম পৌঁছব। জিনিসপত্র বেশি নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। অবিনাশবাবুকেও সেটা বলে দিলাম। উনি আবার পাশ বালিশ ছাড়া ঘুমোতে পারেন না, তাই ওর জন্য ফুঁ দিয়ে ফোলানো যায় এমন একটা লম্বাটে বালিশ তৈরি করে দেব বলেছি। শীতে পরার জন্য আমারই আবিষ্কৃত শ্যাঙ্কলন প্লাস্টিকের হালকা পোশাক নিচ্ছি। এয়ার কন্ডিশনিং পিল নিচ্ছি। বেশি উঁচুতে উঠলে যাতে নিঃশ্বাসের কষ্ট না হয় তার জন্য আমার তৈরি অক্সিমোর পাউডার নিচ্ছি। এছাড়া অমনিস্কোপ, ক্যামেরা র্যাপিড ইত্যাদি তো নিচ্ছি। সব মিলিয়ে 5 সেরের বেশি ওজন হবার কথা নয়। পায়ে পরার জন্য পশমের বুট আলমোড়াতেই পাওয়া যাবে। কদিন হলো খুব গুমোট হয়েছে। এইবার ঘোর বর্ষা শুরু হবে বলে মনে হচ্ছে। হিমালয়ের প্রাচীর পেরিয়ে একবার তিব্বতে পৌঁছতে পারলে মনসুন আর আমাদের নাগাল পাবে না। 10ই অগস্ট, গার্বেয়াং। এর মধ্যে ডায়েরি লেখার সময় পাইনি। আমরা তেসরা কাঠগোদাম ছেড়ে মোটরে করে আলমোড়া পর্যন্ত এসে তারপর ঘোড়া করে উত্তর পূর্বগামী পাহাড়ে রাস্তা ধরে প্রায় 150 মাইল অতিক্রম করে কাল সন্ধ্যায় গার্বেয়াং এসে পৌঁছেছি। গার্বেয়াং 10,000 ফুট উঁচুতে অবস্থিত একটা ভুটিয়া গ্রাম। আমরা এখনো ভারতবর্ষের মধ্যেই রয়েছি। আমাদের পূব দিকে খাদের নিচ দিয়ে কালী নদী বয়ে চলেছে। নদীর ওপারে নেপাল রাজ্যের ঘন ঝাউবন দেখা যাচ্ছে। এখান থেকে আরো 20 মাইল উত্তরে গিয়ে 16,000 ফুট উঁচুতে একটা গিরিপর্ত পেরিয়ে লিপুধুরা। লিপুধুরা পেরোলেই ভারতবর্ষ ছাড়িয়ে তিব্বতে প্রবেশ। কৈলাস মানস সরোবর তিব্বতের সীমানা থেকে মাইল 40 দূরত্বের দিক দিয়ে বেশি নয় মোটেই, কিন্তু দুর্গম গিরিপথ, বেয়াড়া শীত আর তার সঙ্গে আরো 5 রকম বিপদ আপদের কথা কল্পনা করে ভারতবর্ষের 99.9% লোকই আর এদিকে আসার নাম করে না। অথচ এই পথটুকু আসতেই আমরা যা দৃশ্যের নমুনা পেয়েছি, এরপর না জানি কি আছে সেটা ভাবতে এই বয়সেও আমার রোমাঞ্চ হচ্ছে। এবার আমাদের দলটার কথা বলি। সন্ডার্স ও ক্রোল ছাড়াও আরো একজন বিদেশি আমাদের সঙ্গে রয়েছেন। এর নাম সার্গেই মার্কোভিচ। জাতে রাশিয়ান, থাকেন পোল্যান্ডে। ইংরেজিটা ভালোই বলেন। আমাদের মধ্যে ইনি অপেক্ষাকৃত কম বয়সী। দোহারা লম্বা চেহারা, ঘোলাটে চোখ, মাথায় এক রাশ অবিন্যস্ত তামাটে চুল, ঘন ভুরু আর ঠোঁটের ওপর দুপাশে ঝুলে থাকা লম্বা গোঁপ। এর সঙ্গে আমাদের আলাপ আলমোড়াতেই। ইনিও নাকি তিব্বত যাচ্ছিলেন। তার একমাত্র কারণ ভ্রমণের নেশা। তাই আমরা যাচ্ছি শুনে আমাদের দলে ভিড়ে পড়লেন। এমনিতে হয়তো লোক খারাপ নন, কিন্তু ঠোঁট হাসলেও চোখ হাসে না দেখে মনে হয় তেমন অবস্থায় পড়লে খুন খারাপিতেও পেছপা হবেন না। সেই কারণেই বোধ হয় ক্রোলের একে পছন্দ না। ক্রোলের নিজের হাইট 5 ফুটের বেশি না। ঠেকো মাথার দুপাশে সোনালি চুল কানের ওপর এসে পড়েছে। বেশ গাঁট্টা চেহারা, তবে আদৌ হিংস্র নয়। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে 5 বার ম্যাটারহর্নের চূড়ায় উঠেছে। লোকটা মাঝে মাঝে বেজায় অন্যমনস্ক হয়ে পড়ে। 3 বার নাম ধরে ডাকলে তবে জবাব দেয়। আর প্রায়ই দেখি ডান হাতের আঙুল নেড়ে নেড়ে কি যেন হিসেব করে। আমরা যেমন কোড়ে আঙুল থেকে শুরু করে
5 আঙুলের গাঁটে গাঁটে বুড়ো আঙুল ঠেকিয়ে 1 থেকে 20 পর্যন্ত গুনতে পারি। ইউরোপের লোকেরা দেখেছি সেটা একেবারেই পারে না। এরা একটা আঙুলে 1 গোনে। গাঁটের ব্যবহারটা বোধহয় ভারতীয়। সন্ডার্স আমার থেকে 5 বছরের ছোট। সুগঠিত সুপুরুষ চেহারা, বুদ্ধিদীপ্ত হালকা নীল চোখ, প্রশস্ত ললাট। সে এই কদিনে তিব্বত সম্বন্ধে খানদশেক বই পড়ে অভিযানের জন্য তৈরি হয়ে এসেছে। যোগবল বা ম্যাজিকে তার বিশ্বাস নেই। এইসব বই পড়েও সে বিশ্বাস জাগেনি, এবং এই নিয়ে ক্রোলের সঙ্গে তার মাঝে মধ্যে তর্কাতর্কিও হয়েছে। এই 3 জন ছাড়াও বেশি রয়েছেন আমার প্রতিবেশী তীর্থযাত্রী শ্রী অবিনাশ চন্দ্র মজুমদার, যিনি আপাতত আমাদের থেকে 20 হাত দূরে খাদের পাশে একটা পাথরের খণ্ডে বসে হাতে তামার পাত্রে তিব্বতী চা নিয়ে কাছেই খুঁটির সঙ্গে বাঁধা একটা ইয়াক বা চমড়ি গাইয়ের দিকে চেয়ে আছেন। আজ সকালেই ভদ্রলোক বলছিলেন, মশাই, সেই ছেলেবেলা থেকে পুজোর কাজে চামরের ব্যবহার আমি দেখে আসছি। একদিনে তার উৎপত্তি স্থল দেখলাম। সাদা চমড়ির ল্যাজ দিয়েই চামর তৈরি হয়। এখানে যে চমড়িটি রয়েছে সেটা অবশ্যই কালো। আমরা বাকি 4 জন বসেছি একটা ভুটিয়ার দোকানের সামনে। সেই দোকান থেকেই কেনা তিব্বতী চা ও সাম্পায় আমরা ব্রেকফাস্ট সারছি। সাম্পা হলো গমের ছাতুর ডেলা, জলে বা চায়ে ভিজিয়ে খেতে হয়। এই চা কিন্তু আমাদের ভারতীয় চা নয়। এই চা চীন দেশ থেকে আসে। এর নাম ব্রিক টি। দুধ চিনির বদলে নুন আর মাখন দিয়ে এই চা তৈরি হয়। একটা লম্বা বাঁশের চোঙার মধ্যে চা ঢেলে আর একটা বাঁশের ডান্ডা দিয়ে মোক্ষম ঘাটান দিলে চায়ে মাখনে একাকার হয়ে এই পানীয় প্রস্তুত হয়। তিব্বতীরা এই চা খায় দিনে 30-40 বার। চা আর সাম্পা ছাড়া আরো যেটা খায় সেটা হলো ছাগল আর চমড়ির মাংস। এসব হয়তো আমাদেরও খেতে হবে, যদিও চাল ডাল সবজি কফি টিনের খাবার ইত্যাদি আমরা সঙ্গে নিয়েছি। সেসব যতদিন চলে চলবে। তারপর সবকিছু ফুরলে রয়েছে আমার ক্ষুধা তৃষ্ণা নাশক বড়ি বটিকা ইন্ডিকা। অবিনাশবাবু আমায় শাসিয়ে রেখেছে। আমাকে মশাই আপনার ওই সাহেব বন্ধুদের সঙ্গে মিশতে বলবেন না তো। আপনি 64টা ভাষা জানতে পারেন, আমার বাংলা ছাড়া আর কোনো সম্বল নেই। সকাল সন্ধে গুড মর্নিং গুড ইভিনিংটা বলতে পারি। এমনকি ওনাদের কেউ খাদে টাদে পড়ে গেলে গুড বাইটাও মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে। তার বেশি কিচ্ছু পাবেন না। আপনি বরং বলে দেবেন আমি একজন মৌনী সাধু, তীর্থ করতে যাচ্ছি। সত্যি অবিনাশবাবু খুবই কম কথা বলছেন। আমি একা থাকলেও কথা বলেন ফিস ফিস করে। একটা সুবিধে এই যে ভদ্রলোকের ঘোড়া চড়তে কোনো অসুবিধে হচ্ছে না। এসব অঞ্চলে ঘোড়া ছাড়া গতি নেই। 6টা ঘোড়া, মাল বইবার জন্য 4টে চমড়ি আর 8 জন ভুটিয়া কুলি আমরা সঙ্গে নিচ্ছি। উইলার্ডের ডায়েরিটা নিজের চোখে দেখে আমার ইউনিকর্ন ও উড়ন্ত লামা সম্পর্কে কৌতূহল 10 গুণ বেড়ে গেছে। এখানে একদল তিব্বতী পশমের ব্যাপারী এসেছে। তাদের একজনের সঙ্গে আলাপ করে এক শৃঙ্গ জানোয়ারের কথা জিজ্ঞেস করাতে সে বোধহয় আমাকে পাগল ভেবে দাঁত বার করে হাসতে লাগলো। উড়ন্ত লামার কথা জিজ্ঞেস করাতে সে বলল সব লামাই নাকি উড়তে পারে। আসলে এদের সঙ্গে কথা বলে কোনো ফল হবে না। উইলার্ডের সৌভাগ্য আমাদের হবে কিনা জানি না। একটা সুখবর আছে এই যে উইলার্ডের 11ই মার্চের ডায়েরিতে একটা জায়গার উল্লেখ পাওয়া যাচ্ছে যেটা নাম দেওয়া নেই কিন্তু ভৌগোলিক অবস্থান দেওয়া আছে। সেটা হলো ল্যাটিটিউড 33.3 ডিগ্রি নর্থ আর লঙ্গিটিউড 84 ডিগ্রি ইস্ট। ম্যাপ খুলে দেখা যাচ্ছে সেটা কৈলাসের প্রায় 100 মাইল উত্তর পশ্চিমে চাংথাং অঞ্চলে। এই চাংথাং ভয়ানক জায়গা। সেখানে গাছপালা বলতে কিচ্ছু নেই।
আছে শুধু দিগন্ত বিস্তৃত বালি আর পাথরে মেশানো রুক্ষ জমির মাঝে মাঝে এক একটা হ্রদ। মানুষ বলতে এক যাযাবর শ্রেণীর লোকেরা ছাড়া আর কেউ ওখানে থাকে না। শীত নাকি প্রচন্ড, আর তার উপর আছে বরফের ঝড়, যাকে বলে ব্লিজার্ড, যা নাকি 7 পুরু পশমের জামা ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। সবই সহ্য হবে যদি যাত্রার উদ্দেশ্য সফল হয়। অবিনাশবাবু বলেছেন, কোনো ভাবনা নেই মশাই, ভক্তির জোর আর কৈলাসেশ্বরের কৃপায় আপনাদের সব মনস্কামনা একেবারে পূর্ণ হয়ে যাবে। 4 অগস্ট, পুরাং উপত্যকা। 12,000 ফুট উঁচুতে একটা খরস্রোতা পাহাড়ি নদীর ধারে আমরা ক্যাম্প ফেলেছি। হাপরের সাহায্যে ধুনি জ্বালিয়ে তার সামনে মাটিতে কম্বল বিছিয়ে বসেছি। বিকেল হয়ে আসছে। চারিদিকে বরফে ঢাকা পাহাড়ে ঘেরা এই জায়গাটা থেকে রোদ সরে গিয়ে আবহাওয়া দ্রুত ঠান্ডা হয়ে আসছে। আশ্চর্য এই যে এখানে সন্ধে থেকে সকাল অবধি দুর্জয় শীত হলেও দুপুরের দিকে তাপমাত্রা চড়ে গিয়ে মাঝে মাঝে 32 ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। গারবেয়াং থেকে রওনা হওয়ার আগে চড়াই উঠতে হবে বলে নিঃশ্বাসে যাতে কষ্ট না হয় তার জন্য আমি সকলকে অক্সিমোর পাউডার অফার করি। সন্ডার্স ও অবিনাশবাবু আমার ওষুধ খেলেন। ক্রোল বলল সে জার্মানির পার্বত্য অঞ্চলে মাইনিংয়েন শহরে থাকে, ছেলেবেলা থেকেই পাহাড়ে চড়েছে, তাই তার ওষুধের দরকার হবে না। মার্কোভিচকে জিজ্ঞেস করাতে সেও বলল ওষুধ খাবে না। কেন খাবে না তার কোনো কারণ দিল না। বোধহয় আমার তৈরি ওষুধে তার আস্থা নেই। সে যে অত্যন্ত মূর্খের মতো কাজ করেছে সেটা পরে নিজেও বুঝতে পেরেছিল। ঘোড়ায় চড়ে দিব্যি চলেছিলাম আমরা পাহাড়ের পথ ধরে। বেঁটে মেটে তিব্বতী ঘোড়ার পিঠে আমরা 5 জন, আর আমাদের পেছনে কুলি আর মালবাহী চমড়ির দল। $16,000 ফুটে গুরুপ্লা গিরিবর্ত পেরোতেই হিমেল বাতাসের শোঁ শোঁ শব্দ ছাপিয়ে একটা অদ্ভুত আওয়াজ আমাদের কানে এলো। আমাদের মধ্যে কে যেন প্রচন্ড জোরে হাসতে শুরু করেছে। এদিক ওদিক চেয়ে একটু হিসেব করে শুনে বুঝতে পারলাম হাসিটা আসছে সবচেয়ে সামনের ঘোড়ার পিঠ থেকে। পিঠে রয়েছেন শ্রীমান সার্গেই মার্কোভিচ। তার হাসিটা এমনই বিকট ও অস্বাভাবিক যে আমাদের দলটা আপনা থেকেই থেমে গেল। মার্কোভিচও থেমেছে। এবার সে ঘোড়ার পিঠ থেকে নামলো। তারপর তার সমস্ত দেহ কাঁপিয়ে হাসতে হাসতে অত্যন্ত বেপরোয়া ও বেসামাল ভাবে সে রাস্তার ডান দিকে এগোতে লাগল। ডাইনে খাদ, আর সে খাদ দিয়ে একবার গড়িয়ে পড়লে অন্তত 2,000 ফুট নিচে গিয়ে সে গড়ানো থামবে এবং অবিনাশবাবুর গুড বাই বলার সুযোগ এসে যাবে। সন্ডার্স, ক্রোল ও আমি ঘোড়া থেকে নেমে ব্যস্তভাবে মার্কোভিচের দিকে এগিয়ে গেলাম। লোকটা চোখ ঘোলাটে, তার হাসিও ঘোলাটে মনের হাসি। এবার বুঝতে পারলাম তার কি হয়েছে। 12,000 ফুটের পর থেকেই আবহাওয়ায় অক্সিজেনের রীতিমতো অভাব হতে শুরু করে। কোনো কোনো লোকের বেলায় সেটা নিঃশ্বাসের কষ্ট ছাড়া আর কোনো গন্ডগোলের সৃষ্টি করে না, কিন্তু এক একজনের ক্ষেত্রে সেটা রীতিমতো মস্তিষ্কের বিকার ঘটিয়ে দেয়। তার ফলে কেউ কাঁদে, কেউ হাসে, কেউ ভুল বকে, আর কেউ বা অজ্ঞান হয়ে যায়। মার্কোভিচকে হাসিতে পেয়েছে। আমাদের কুলিরা বোধহয় এ ধরনের ব্যারাম কখনো দেখেনি, কারণ তারা দেখছি
মজা পেয়ে নিজেরাও হাসতে শুরু করে দিয়েছে। 9টি পুরুষের অট্টহাসি এখন চারিদিকে পাহাড় থেকে প্রতিধ্বনিত হচ্ছে। ক্রোল হঠাৎ আমার দিকে এগিয়ে এসে বলল, শঙ্কু, ওকে একটা ঘুষি মারি, আমি একটা ঘুষি মারবো ওকে। আমি তো অবাক, বললাম, কেন ঘুষি মারবে কেন? ওর তো অক্সিজেনের অভাবে ওই অবস্থা হয়েছে। সেই জন্যই তো বলছি, এই অবস্থায় ওকে তোমার ওষুধ খাওয়াতেই পারবে না। বেহুশ হলে জোর করে গেলানো যেতে পারে। দাঁড়া, দেখছি আমি। এরপর আমি কিছু বলার আগেই ক্রোল মার্কোভিচের দিকে এগিয়ে গিয়ে একটা প্রচন্ড ঘুষিতে তাকে ধরাশায়ী করে দিল। অজ্ঞান অবস্থায় তার মুখ হাঁ করে তার গলায় আমার পাউডার গুঁজে দিলাম। 10 মিনিট পরে জ্ঞান হয়ে ভদ্রলোক ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক চেয়ে চোয়ালে হাত বুলোতে বুলোতে সুবোধ বালকের মতো ঘোড়ার পিঠে চেপে বসল। আমরা সকলে আবার রওনা দিলাম। পুরাঙে এসে ক্যাম্প ফেলে আগুন জেলে বসবার পর ক্রোল ও সন্ডার্সের সঙ্গে ইউনিকর্ন নিয়ে কথা হলো। সন্ডার্স বলল, 20 শতাব্দীতে পৃথিবীতে হঠাৎ একটা নতুন জাতের জানোয়ার আবিষ্কার করাটা কি সাংঘাতিক ব্যাপার বলতো? আর একটা আধটা নয়, একেবারে দলে দলে। ইউনিকর্ন থেকে আলোচনাটা আরো অন্য কাল্পনিক প্রাণীতে চলে গেল। সত্যি পুরাকালে কত রকমই না উদ্ভট জীবজন্তু সৃষ্টি করেছে মানুষের কল্পনা। অবশ্যই কোনো কোনো পণ্ডিত বলেন যে এসব নিছক কল্পনা নয়। প্রাগৈতিহাসিক যুগে মানুষ যেসব প্রাণীদের দেখত তার আবছা স্মৃতি নাকি অনেক যুগ পর্যন্ত মানুষের মনে থেকে যায়। এই স্মৃতির সঙ্গে কল্পনা জুড়ে মানুষই আবার এইসব উদ্ভট প্রাণী সৃষ্টি করে। এইভাবে প্রাগৈতিহাসিক টেরোড্যাকটিল বা ইপিঅর্নিস পাখির স্মৃতি থেকেই হয়তো সৃষ্টি হয়েছে গরুড় বা জটায়ু, বা আরব্য উপন্যাসের সিন্দবাদ নাবিকের গল্পের অতিকায়ের রক পাখি, যার ছানার খাদ্য ছিল একটা আস্ত হাতি। মিশর দেশের উপকথায় তি বেন্নু পাখির কথা আছে। পরে ইউরোপে যার নাম হয়েছিল ফিনিক্স। এই ফিনিক্সের নাকি মৃত্যু নেই। একটা সময় আসে যখন সে নিজেই নিজেকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে, আর পর মুহূর্তেই তার ভস্য থেকে নতুন ফিনিক্স জন্ম নেয়। আর আছে ড্রাগন, যার অস্তিত্ব পূর্ব পশ্চিম দুদিকের লোকেই বিশ্বাস করত। তফাতেই যে পশ্চিমের ড্রাগন ছিল অনিষ্টকারী দানব, আর চীন বা তিব্বতের ড্রাগন ছিল মঙ্গলময় দেবতা। এইসব আলোচনা করতে করতে আমি মার্কোভিচের কথাটা তুললাম। আমার মতে তাকে আমাদের অভিযানের আসল উদ্দেশ্যটা জানানো দরকার। চাংথাং অঞ্চলের ভয়াবহ চেহারাটাও তার কাছে পরিষ্কার করা দরকার। সেটা জেনেও যদি সে আমাদের সঙ্গে যেতে চায় তো চলুক, আর না হলে সে নিজের রাস্তা ধরুক, না হয় দেশে ফিরে যাক। ক্রোল বলল, ঠিক বলেছ। যে লোক আমাদের সঙ্গেই ভালোভাবে মিশতে পারে না তাকে সঙ্গে নেওয়া কি দরকার? যা বলবার এখনই বলা হোক ওকে। সন্ডার্স বলল সে মার্কোভিচকে পশ্চিমের তাঁবুতে যেতে দেখেছে। আমরা তিনজনে তাঁবুর ভেতর ঢুকলাম। মার্কোভিচ এক পাশে অন্ধকারে ঘাড় গুঁজে বসে আছে। আমরা ঢুকতে সে মুখ তুলে চাইল। সন্ডার্স ভনিতা না করে সরাসরি উইলার্ডের ডায়েরি আর অ্যাক্সরিঙ্গের কথায় চলে গেল। তার কথার মাঝখানেই মার্কোভিচ বলল, ইউনিকর্ন তো আমি ঢের দেখেছি, আজকেও আসবার সময় দেখলাম। তোমরা দেখোনি বুঝি? আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। মার্কোভিচ যেমন বসেছিল তেমনই বসে আছে। সে যে ঠাট্টা করে কথাটা বলেছে সেটা তার ভাব দেখে মোটেই মনে হয় না। তাহলে কি আমার ওষুধ পুরোপুরি কাজ দেয়নি? তার মাথা কি এখনো পরিষ্কার হয়নি? ক্রোল গুনগুন করে একটা জার্মান সুর ভাঁজতে ভাঁজতে বাইরে চলে গেল। বুঝলাম সে হাল ছেড়ে দিয়েছে। এবার আমরা দুজনে উঠে পড়লাম।
বাইরে এলে পর ক্রোল তার পাইপ ধরিয়ে বিদ্রুপের সুরে বলল, এটাও কি তোমার অক্সিজেনের অভাব বলে মনে হচ্ছে শঙ্কু? আমি আর সন্ডার্স দুজনেই চুপ। আমরা নিঃসন্দেহে একটা পাগলকে সঙ্গে নিয়ে চলেছি, যত সব। বলে ক্রোল তার ক্যামেরা নিয়ে হাত 50 দূরে একটা প্রকাণ্ড পাথরের গায়ে খোদাই করা তিব্বতী মহামন্ত্র ওম মণিপদ্মে হুমের একটা ছবি তুলতে চলে গেল। মার্কোভিচ কি সত্যি পাগল না সাজা পাগল? আমার মনটা খুঁতখুত করছে। আমাদের মধ্যে অবিনাশবাবুই বোধহয় সবচেয়ে ভালো আছেন। প্রায় 40 বছর ধরে ভদ্রলোককে দেখছি। ওর মধ্যে যে কোনো রসবোধ আছে তা আগে কল্পনাই করতে পারিনি। আমার বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে উনি চিরকালই ঠাট্টা করে এসেছেন। আমার যুগান্তকারী আবিষ্কারগুলো ওর মনে কোনোদিন বিস্ময় বা শ্রদ্ধা জাগাতে পারেনি। কিন্তু ওই যে দুবার আমার সঙ্গে বাইরে গেলেন, একবার আফ্রিকায় আর একবার প্রশান্ত মহাসাগরের সেই আশ্চর্য দ্বীপে, তারপর থেকেই দেখেছি ওর চরিত্রে একটা বিশেষ পরিবর্তন এসেছে। ভ্রমণে মনের প্রসার বাড়ে বলে ইংরেজিতে একটা কথা আছে, সেটা অবিনাশবাবুর ক্ষেত্রে চমৎকার ভাবে ফলেছে। আজ বারবার উনি আমার কানের কাছে এসে বিড়বিড় করে বলে গেছেন, কৈলাস ভূধর অতি মনোহর, কোটি শশী পরকাশ, গন্ধর্ব কিন্নর যক্ষ বিদ্যেধর, অপ্সরাগণের বাস। কৈলাস সম্বন্ধে পৌরাণিক ধারণাটা অবিনাশবাবু এখনো বিশ্বাস করে বসে আছেন। আসল কৈলাসে সাক্ষাৎ পেয়ে ভদ্রলোককে কিঞ্চিত হতাশ হতে হবে। আপাতত উনি কুলিদের রান্নার আয়োজন দেখতে ব্যস্ত। বুনো ছাগলের মাংস রান্না করছে ওরা। দূরে, বহু দূরে আমরা যে রাস্তা দিয়ে যাব, সেই রাস্তা দিয়ে ঘোড়ার পিঠে একদল লোক আমাদের দিকে এগিয়ে আসছে। এতক্ষণ দলটাকে কতগুলো চলমান কালো বিন্দু বলে মনে হচ্ছিল। এখন তাদের চেহারাটা ক্রমে স্পষ্ট হয়ে আসছে। এবার দেখতে পেয়ে আমাদের লোকগুলোর মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করছি। কারা এরা? শীত বাড়ছে, আর বেশিক্ষণ বাইরে বসা চলবে না। 4 অগস্ট সন্ধ্যে 7টা। একটা বিশেষ চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল এই কিছুক্ষণ আগে। দূর থেকে যে দলটাকে আসতে দেখেছিলাম, সেটা ছিল একটা খাম্পা দস্যু দল। এই বিশেষ দলটি যে উইলার্ডকে আক্রমণ করেছিল তারও প্রমাণ পেয়েছি। 22টা ঘোড়ার পিঠে 22 জন লোক। তাদের প্রত্যেকের মোটা পশমের জামার কোমরে গোঁজা, তলোয়ার, কুকরি, ভোজালি আর পিঠের সঙ্গে বাঁধা আদ্যিকালের গাদা বন্দুক। এছাড়া দলে আছে 5টা লোমশ তিব্বতী কুকুর। দলটা যখন প্রায় 100 গজ দূরে, তখন আমাদের 2 জন লোক, রাবসাং ও টুন্ডুপ, হন্তদন্ত হয়ে আমার কাছে এসে বলল, আপনাদের সঙ্গে যা অস্ত্রশস্ত্র আছে তা তাঁবুর ভিতর থেকে বাইরে নিয়ে আসুন। আমি বললাম, কেন, ওদের দিয়ে দিতে হবে নাকি? না না, বিলিতি বন্দুককে ওরা সমীহ করে চলে, না হলে ওরা সব তছনছ করে লুট করে নিয়ে চলে যাবে। ভারী বেপরোয়া দস্যু ওরা। আমাদের সঙ্গে 3টে বন্দুক, একটা এনফিল্ড ও 2টো অস্ট্রিয়ান ম্যানলিখা। সন্ডার্স ও ক্রোল তাঁবু থেকে টোঁটা সমেত বন্দুক বার করে আনলো। মার্কোভিচের বেরোবার নাম নেই। আমি প্রয়োজনে পকেট থেকে অ্যানাইহিলেন পিস্তল বার করব, তাই হাত খালি রাখতে হবে। অথচ 2জনের হাতে 3টে বন্দুক বেমানান। তাই অবিনাশবাবুকে ডেকে তার হাতে একটা ম্যানলিখার তুলে দেওয়া হলো। ভদ্রলোক একবার মাত্র হাঁ হাঁ করে থেমে গিয়ে কাঁপা হাতে বন্দুকটা নিয়ে দস্যু দলের উল্টো দিকে মুখ করে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। দস্যু দল এসে পড়ল। ধ্বংস লোমশ তিব্বতী কুকুরগুলো আমাদের দিকে তাকিয়ে প্রচন্ড ঘেউ ঘেউ করছে। তাদেরও ভাবটা দস্যুদেরই মতো। আমাদের দলের লোকগুলোর অবস্থা কাহিল।
যে যেখানে ছিল সব জবুথবু হয়ে বসে পড়েছে। এইসব দস্যু সাধারণত যাযাবরদের আস্তানায় গিয়ে পড়ে সর্বস্ব লুট করে নিয়ে চলে যায়। উপযুক্ত অস্ত্র ছাড়া এদের বাধা দিতে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। অবশ্যই এরা যদি তিব্বতী পুলিশের হাতে পড়ে তাহলে এদের চরম শাস্তির ব্যবস্থা আছে। গর্দানার ডান হাতটা কেটে নিয়ে সেগুলোকে সোজা রাজধানী লাসায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই ধুধু প্রান্তরে বরফে ঢাকা গিরিবর্তের আনাচে কানাচে এদের খুঁজে বার করা মোটেই সহজ নয়। এও শুনেছি যে এইসব দস্যুদের নিজেদেরও নাকি নরকভোগের ভয় আছে, তাই এরা লুটপাট বা খুন খারাপি করে নিজেরাই হয় কৈলাস প্রদক্ষিণ করে, না হয় কোনো উঁচু পাহাড়ে চূড়োয় দাঁড়িয়ে গলা ছেড়ে নিজেদের পাপের ফিরিস্তি দিয়ে প্রায়শ্চিত্ত করে নেয়। দস্যুদের সামনে যে রয়েছে তাকেই মনে হয় পালের গোদা, নাক থ্যাবড়া, কানে মাকড়ি, মাথার রুক্ষ চুল টুপির পাশ দিয়ে বেরিয়ে রয়েছে। বয়স বেশি না হলেও মুখের চামড়া কুঁচকে গেছে। কুতকুতে চোখে অত্যন্ত সন্দিগ্ধভাবে আমাদের চারজনকে নিরীক্ষণ করছে। বাকি লোকগুলো যে যেখানে ছিল সেখানেই চুপ করে ঘোড়ার লাগাম ধরে অপেক্ষা করছে। এবারে দস্যু নেতা ঘোড়ার পিঠ থেকে নামল, তারপর ক্রোলের দিকে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে চাপা ঘড়ঘড়ে গলায় বলল, পেলিং। পেলিং মানে ইউরোপীয়। ক্রোলের হয়ে আমি হ্যাঁ বলে জবাব দিলাম। খটকা লাগলো। ইউরোপীয়দের দেখে চিনল কি করে এরা? লোকটা এবার ধীরে ধীরে সন্ডার্সের দিকে এগিয়ে গেল। তারপর তার পায়ের কাছ থেকে একটা বেকড বিনসের খালি টিন তুলে নিয়ে সেটাকে উল্টে পাল্টে দেখে তার গন্ধ শুঁকে আবার মাটিতে ফেলে ভারী বুটের গোড়ালির এক মক্ষম চাপে সেটাকে থেঁতলে মাটির সঙ্গে সমান করে দিল। সন্ডার্স হাতে বন্দুক নিয়ে দাঁতে দাঁত চেপে দস্যু নেতার ঔদ্ধত্য হজম করার আপ্রাণ চেষ্টা করল। কোত্থেকে জানি মাঝে মাঝে একটা দাঁড় কাকের গম্ভীর অথচ কর্কশ কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এছাড়া কেবল নদীর কুলকুল শব্দ। কুকুরগুলো আর ডাকছে না। এই থমথমের মধ্যে আবার দস্যু নেতার ভারী বুটের শব্দ পাওয়া গেল। সে এবার অবিনাশ বাবুর সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভদ্রলোক যে কেন তাকে মাথা হেঁট করে নমস্কার করলেন তা বোঝা গেল না। দস্যু নেতার বোধহয় ব্যাপারটা ভারী কমিক বলে মনে হলো। সে সশব্দে একটা বর্বর হাসি হেসে অবিনাশ বাবুর হাতের বন্দুকের বাঁটে একটা খোঁচা মারল। এবার ক্রোলের দিকে চোখ পড়তে সভয়ে দেখলাম সে তার বন্দুকটা দস্যু নেতার দিকে উঠিয়েছে। প্রচন্ড রাগে তার কপালের শিরাগুলো ফুলে উঠেছে। আমি চোখ দিয়ে ইশারা করে তাকে ধৈর্য হারাতে মানা করলাম। ইতিমধ্যে সন্ডার্স আমার পাশে এসে দাঁড়িয়েছে। সে ফিসফিস করে বলল, They have an Enfield too. কথাটা শুনে অন্য দস্যুগুলোর দিকে চেয়ে দেখি তাদের মধ্যে একজন হিংস্র চেহারার লোক ঘোড়ার পিঠে সামনের দিকে এগিয়ে এসেছে। তার কাঁধে সত্যি একটা এনফিল্ড রাইফেল। উইলার্ডের ডায়েরি থেকে জেনেছি যে তার নিজের একটা এনফিল্ড ছিল, সেটা কিন্তু আলমোড়ায় ফেরেনি। এই বন্দুক আর ইউরোপীয়দের দেখে চিনতে পারা, এই দুটো ব্যাপার থেকে বেশ বোঝা গেল যে এই দস্যু দলই উইলার্ডের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু তাহলেও আমাদের হাত পা বাঁধা। এরা দলে ভারী। লড়াই লাগলে হয়তো আমাদের বন্দুক, আমাদের পিস্তলের সাহায্যে এদের রীতিমতো শিক্ষা দেওয়া যেত, কিন্তু সে খবর যদি অন্য খাম্পাদের কাছে গিয়ে পৌঁছয় তাহলে কি তারা প্রতিশোধ না নিয়ে ছাড়বে? লড়াইয়ের প্রয়োজন হবে কিনা ভাবছি। দস্যু নেতা অসীম সাহসের সঙ্গে আমাদের পূর্ব দিকের ক্যাম্পটার দিকে এগিয়ে চলেছে। এমন সময় এক অদ্ভুত কাণ্ড ঘটল। অন্য ক্যাম্পটা থেকে হঠাৎ মার্কোভিচ টলতে টলতে বেরিয়ে এলো। তার ডান হাতটা সামনের দিকে তোলা, তার তর্জনী নির্দেশ করছে দস্যু দলের তিব্বতী কুকুরগুলোর দিকে।
পর মুহূর্তেই তার গলায় এক অদ্ভুত উল্লসিত চিৎকার শোনা গেল। ইউনিকর্ন! 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 আমরা ভালো করে ব্যাপারটা বোঝার আগেই মার্কোভিচ 2 হাত বাড়িয়ে এগিয়ে গেল একটা বিশাল লোমশ ম্যাস্টিফ কুকুরের দিকে। হয়তো তাকে আক্রমণ করা হচ্ছে মনে করেই কুকুরটা হঠাৎ করে দাঁড়িয়ে একটা বিশ্রী গর্জন করে মার্কোভিচের দিকে দিল এক লাফ। কিন্তু মার্কোভিচের নাগাল পাবার আগেই সে কুকুর ভেলকির মতো ভ্যানিশ করে গেল। এর কারণ অবশ্য আমার অ্যানাইহেলেন পিস্তল। আমার ডান হাতটা অনেকক্ষণ থেকেই আমার পকেটে পিস্তলের ওপর রাখা ছিল। মোক্ষম মুহূর্তে সে হাত পিস্তল সমেত বেরিয়ে এসে কুকুরের দিকে তাক করে ঘোড়া টিপে দিয়েছে। কুকুর উধাও হওয়ার সঙ্গে সঙ্গেই মার্কোভিচ মুহ্যমান অবস্থায় মাটিতে বসে পড়ল। ক্রোল আর সন্ডার্স মিলে তাকে কোলপাঁজা করে তাঁবুর ভেতর নিয়ে এলো। আর এদিকে এক অদ্ভুত কাণ্ড। আমার পিস্তলের মহিমা দেখে দস্যু দলের মধ্যে এক অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়েছে। তারা কেউ কেউ ঘোড়া থেকে নেমে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েছে, কেউ আবার ঘোড়ার পিঠ থেকেই বারবার গড় করার ভাব করে উপুর হয়ে পড়ছে। দস্যু নেতা বেগতিক দেখে ইতিমধ্যে তার ঘোড়ার পিঠে উঠে পড়েছে। 22 জন দস্যুর সম্মিলিত বেপরোয়া ভাব এক মুহূর্তে এভাবে উবে যাবে তা ভাবতেও পারিনি। এবার আমার মাথায় এক বুদ্ধি খেলে গেল। যে লোকটার কাছে এনফিল্ডটা ছিল তার কাছে গিয়ে বললাম, হয় তোমার বন্দুক দাও, না হয় তোমাদের পুরো দলকে নিশ্চিহ্ন করে দেব। সে কাঁপতে কাঁপতে তার কান থেকে বন্দুক খুলে আমার হাতে তুলে দিল। এবার বললাম, এই বন্দুক যার, তার আর কি কি জিনিস তোমাদের কাছে আছে বার করো। 1 মিনিটের মধ্যে এর ওর ঝোলা থেকে বেরিয়ে পড়ল 2 টিন সসেজ, একটা জিলেট সেফটি রেজার, একটা আয়না, একটা বাইনকুলার, একটা ছেঁড়া তিব্বতের ম্যাপ, একটা ওমেগা ঘড়ি আর একটা চামড়ার ব্যাগ। ব্যাগ খুলে দেখি তাতে রয়েছে একটা বাইবেল আর তিব্বত সম্বন্ধে মোরক্রফট ও ডিফেন্টালারের লেখা 2 বিখ্যাত বই। বই দুটোতে উইলার্ডের নাম লেখা রয়েছে তার নিজের হাতে। জিনিসগুলো বাজেয়াপ্ত করে সবে ভাবছি দস্যু নেতাকে কিছু সতর্কবাণী শুনিয়ে তাদের বিদায় নিতে বলবো, কিন্তু তার আগেই পুরো দলটা চোখে নিমেষে যে পথ দিয়ে এসেছিল সেই পথেই ঘোড়া ছুটিয়ে সন্ধ্যের অন্ধকারে আবছা হয়ে আসা পাহাড়ের দিকে অদৃশ্য হয়ে গেল। আপদ বিদায় করে অবিনাশবাবুকে ম্যানলিখারের ভার মুক্ত করে পশ্চিম দিকে তাঁবুতে গেলাম মার্কোভিচের অবস্থা দেখতে। সে মাটিতে কম্বলের ওপর শুয়ে আছে, চোখ বুজে। মুখের ওপর টর্চ ফেলতে সে ধীরে ধীরে চোখ খুলল। এইবার তার চোখের পাতার মনি দেখেই বুঝতে পারলাম যে সে নেশা করেছে। আর সে নেশা সাধারণ নেশা নয়, অত্যন্ত কড়া কোনো মাদক ব্যবহার করেছে সে। কোকেন, হেরোইন, মরফিয়া বা ওই জাতীয় কোনো মাদক খেলে বা ইনজেকশন নিলে শুধু যে শরীরের ক্ষতি করে তাই নয়, তা থেকে ব্রেনের বিকার ও তার ফলে চোখে ভুল দেখা কিছুই আশ্চর্য না। মার্কোভিচের মতো নেশাখোরকে সঙ্গে নিলে আমাদের এই অভিযান ভণ্ডুল হয়ে যাবে। হয় তাকে তাড়াতে হবে, না হয় তার নেশাকে তাড়াতে হবে। 15ই অগস্ট সকাল 7টা। কাল রাত্রে তাকে ডাকা সত্ত্বেও মার্কোভিচ যখন খেতে এলো না, তখন নেশার ধারণাটা আমার মনে আরো বদ্ধমূল হল। আমি জানি এ জাতীয় ড্রাগ বা মাদক ব্যবহার করলে মানুষের খিদে তেষ্টা অনেক কমে যায়। কথাটা বলতে সন্ডার্স একেবারে ক্ষেপে উঠল, বলল, ননসেন্স! ওকে সরাসরি জেরা করতে হবে এক্ষুনি, এক্ষুনি, রাইট নাও। ক্রোল বলল, শোনো, তুমি অত্যন্ত বেশি ভদ্র, তোমাকে দিয়ে জেরাটা হবে না। ব্যাপারটা না তুমি আমার হাতে ছেড়ে দাও তো। খাবার পর ক্রোল সোজা তাঁবুর ভেতর গিয়ে আধ ঘুমন্ত মার্কোভিচকে বিছানা থেকে হিঁচড়ে টেনে তুলে সোজা তার মুখের উপর বলল, এই, তোমার কাছে কি ড্রাগ আছে বার করো। আমরা খুব ভালো করে জানি তুমি নেশা করো। এই নেশা তোমায় ছাড়তে হবে, নয়তো তোমাকে আমরা বরফের মধ্যে পুঁতে দিয়ে চলে যাব, একটা কাকপক্ষীও টের পাবে না।
মার্কোভিচ পুরো ব্যাপারটা বুঝতে পারল কিনা জানি না, কিন্তু সে ক্রোলের ভাব দেখে যে ভয় পেয়েছে সেটা স্পষ্ট বোঝা গেল। সে কোনো রকমে ক্রোলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে কিছুক্ষণ হাতড়ে তার থেকে একটা মাথার বুরুশ বার করে ক্রোলের হাতে দিল। আমার প্রথমে মনে হয়েছিল এটা তার পাগলামিরই আর একটা লক্ষণ, কিন্তু ক্রোলের জার্মান বুদ্ধি এক নিমেষে বুঝে ফেলল যে মার্কোভিচ আসল জিনিসটাই বার করে দিয়েছে। বুরুশের কাঠের অংশটায় চার দিতে সেটা বাক্সের ডালার মতো খুলে গেল, আর তার তলা থেকে বেরিয়ে পড়ল ঠিক ট্যালকাম পাউডারের মতো দেখতে মিহি সাদা কোকেনের গুঁড়ো। আধ মিনিটের মধ্যে সে গুঁড়ো তিব্বতের হিমেল বাতাসে ছড়িয়ে পড়ল, আর বুরুশটা নিক্ষিপ্ত হল খরস্রোতা পাহাড়ি নদীর জলে। কিন্তু শুধু কোকেন দূর করলেই তো হবে না, মার্কোভিচের নেশাটাকেও তো দূর করা চাই। আজ সকালে তার হাবভাবে মনে হচ্ছিল আমার আশ্চর্য ওষুধ মেরাকিউরলে কাজ দিয়েছে। সে ইতিমধ্যেই 4 গেলাস মাখন চা, শেরখানেক ছাগলের মাংস আর বেশ কিছুটা সাম্পা খেয়ে ফেলেছে। 7ই অগস্ট, সাংচান ছাড়িয়ে। এখন দুপুর 2:30। আমরা মানস সরোবরের পথে একটা গুম্ফা বা তিব্বতী মঠের বাইরে বসে একটু বিশ্রাম করে নিচ্ছি। পথে আসতে আসতে আরো অনেক গুম্ফা দেখেছি। এগুলোর প্রত্যেকটাই এক একটা পাহাড়ের চূড়া বেছে বেছে তার উপর তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটা থেকেই চমৎকার দৃশ্য দেখা যায়। লামাদের সৌন্দর্যবোধ আছে, এই কথা স্বীকার করতেই হয়। আমাদের সামনে উত্তর দিকে 25,000 ফুট উঁচু গুরলা মান্ধাতা পর্বত সদর্পে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এছাড়া চারিদিকে আরো অনেক বরফ ঢাকা পাহাড়ের চূড়ো দেখতে পাচ্ছি। আর কিছু দূর গেলেই কৈলাস মানস সরোবরের দর্শন মিলবে। অবিনাশবাবুর যাত্রা সার্থক হবে। আপাতত মান্ধাতা দেখেই তার সম্ভ্রম ও বিস্ময়ের সীমা নেই। বারবার বলছেন, মশাই, গায়ে কাঁটা দিচ্ছে, একেবারে যাকে বলে মহাভারতের যুগে চলে এসছে। উহ, কি ভয়ানক ব্যাপার! বলাই বাহুল্য, এখনো পর্যন্ত এক শৃঙ্গের কোনো চিহ্ন নেই। জানোয়ারের মধ্যে বুনো ছাগল, ভেড়া, গাধা, চমড়ি এসব তো হামেশাই দেখছি। মাঝে মধ্যে এক আধটা খরগোশ ও মেঠো ইঁদুরও দেখা যায়। হরিণ আর ভাল্লুক আছে বলে আমি জানি, কিন্তু দেখিনি। কাল রাত্রে ক্যাম্পের আশেপাশে নেকড়ে হানা দিচ্ছিল। তাঁবুর কাপড় ফাঁক করে টর্চ ফেলে তাদের জ্বলন্ত সবুজ চোখ দেখতে পাচ্ছিলাম। সন্ডার্সের মনে একটা নৈরাশ্যের ভাব দেখা দিয়েছে। ওর ধারণা হয়েছে উইলার্ড ও মার্কোভিচের মতো নেশা করে আজগুবি দৃশ্য দেখেছে আর আজগুবি ঘটনার বর্ণনা করেছে। উড়ন্ত লামা, ইউনিকর্ন, এরা সবই তার ড্রাগ জনিত দৃষ্টিভ্রম। সন্ডার্স ভুলে যাচ্ছে যে আমরা আলমোড়াতে মেজর হটনের সঙ্গে দেখা করেছি। উইলার্ড সম্বন্ধে তার রিপোর্ট দেখেছি, তাতে ড্রাগের কোনো ইঙ্গিত ছিল না। আমরা যে গুম্ফার সামনে বসেছি তাতে একটি মাত্র লামা বাস করে। আমরা এই কিছুক্ষণ আগে তার সঙ্গে দেখা করে এক অভিনব অভিজ্ঞতার সঞ্চয় করে এসেছি। এমনিতে হয়তো যেতাম না, কিন্তু রাবসাং যখন বলল লামাটি 50 বছর কারুর সঙ্গে কথা বলেননি, তখন স্বভাবতই আমাদের একটা কৌতূহল হলো। আমরা রাস্তা থেকে 200 ফুট ওপরে উঠে মৌনী লামাকে দর্শন করার জন্য গুম্ফায় প্রবেশ করলাম। পাথরের তৈরি প্রাচীন গুম্ফার ভেতরে অন্ধকার, দেওয়ালে শ্যাওলা। আসল কক্ষের ভেতর পেছন দিকে একটা লম্বা তাকে 7-8টা মাঝারি আকারের বৌদ্ধ দেবদেবী মূর্তি রয়েছে। তার মধ্যে অন্তত 3খানা যে খাঁটি সোনার তৈরি, তাতে কোনো সন্দেহ নেই। প্রদীপ জ্বলছে। একপাশে একটা পাত্রে একতাল মাখন রাখা রয়েছে। ঘিয়ের বদলে এই মাখনই ব্যবহার হয় প্রদীপের জন্য। একদিকে দেয়ালের গায়ে তাকের উপর থরে থরে সাজানো রয়েছে লাল কাপড়ে মোড়া প্রাচীন তিব্বতী পুঁথি। অবিনাশবাবু একটা বিশেষ জায়গায় আঙুল দেখিয়ে বললেন, ভৌতিক ব্যাপার মনে হচ্ছে মশাই।
চেয়ে দেখি সেখানে একটা মরার খুলি রয়েছে। আমি বললাম, ওটা চা খাওয়ার পাত্র। অবিনাশবাবুর চোখ কপালে উঠে গেল। মৌনী লামা ছিলেন পাশের একটা ছোট্ট অন্ধকার ঘরে। ঘরের পূবের দেয়ালে একটা খুপড়ি জানলা ছিল। সেই জানলার পাশে বসে লামা জপযন্ত্র ঘোরাচ্ছেন। মাথা মুড়ানো, শীর্ণ চেহারা, বসে থেকে থেকে হাত পাগুলো অস্বাভাবিক রকম সরু হয়ে গেছে। আমরা তাকে একে একে অভিবাদন জানালাম। তিনি আমাদের প্রত্যেকেরই হাতে একটি করে লাল সুতো দিয়ে আশীর্বাদ করলেন। তার সামনে একটা নিচু কাঠের বেঞ্চিতে আমরা 5 জন বসলাম। লামা কথা বলবেন না, তাই তাকে এমন প্রশ্ন করতে হবে যার উত্তর কথা না বলে দেওয়া যায়। আমি আর সময় নষ্ট না করে সোজা আসল প্রশ্নে চলে গেলাম। তিব্বতে কোথাও এক শৃঙ্গ জানোয়ার আছে কি? লামা কয়েক মুহূর্ত হাসি হাসি মুখ করে আমার দিকে চেয়ে রইলেন। আমাদের 5 জোড়া চোখের উৎসুক দৃষ্টি তাঁর দিকে নিবদ্ধ। এইবার তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, উপর থেকে নিচে, 1 বার, 2 বার, 3 বার, অর্থাৎ আছে। আমরা চাপা উৎকণ্ঠায় আর চোখে একবার পরস্পরের দিকে চেয়ে নিলাম। কিন্তু লামা যে আবার মাথা নাড়ছেন, এবার পাশাপাশি, অর্থাৎ নেই। এটা কিরকম হলো? এর মানে কি হতে পারে? আগে ছিল কিন্তু এখন নেই। ক্রোল আমাকে ফিসফিসে গলায় বলল, এই শঙ্কু, শঙ্কু কোথায় আছে জিজ্ঞেস করো। মার্কোভিচ দেখছি অত্যন্ত মন দিয়ে আমাদের কথাবার্তা শুনছে। এই প্রথম সে সুস্থ অবস্থায় আমাদের অভিযানের উদ্দেশ্যের কথা শুনল। ক্রোলের প্রস্তাব অনুযায়ী প্রশ্নটা করাতে লামা তার শীর্ণ বাঁ হাতটা তুলে উত্তর পশ্চিম দিকে ইঙ্গিত করলেন। আমরা তো ওই দিকেই যাচ্ছি, কৈলাস ছাড়িয়ে চাংথাং অঞ্চল। আমি এবার আরেকটা প্রশ্ন না করে পারলাম না। আপনি যোগী পুরুষ, ভূত ভবিষ্যৎ আপনার জানা। আপনি বলুন তো, আমরা এই আশ্চর্য জানোয়ার দেখতে পাবো কিনা? লামা আবার মৃদু হেসে মাথা নাড়লেন, ওপর থেকে নিচে 3 বার। ক্রোল রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছে। এবার বেশ জোরেই বলল, আস্ক হিম অ্যাবাউট ফ্লাইং লামাস, আস্ক হিম। আমি লামার দিকে ফিরে বললাম, আমি আপনাদের মহাযোগী মিলারেপার আত্মজীবনী পড়েছি। তাতে আছে তিনি মন্ত্র বলে এক জায়গা থেকে আরেক জায়গা উড়ে যেতে পারতেন। এখনো এমন কোন তিব্বতী যোগী আছেন কি যিনি এই আশ্চর্য ক্ষমতার অধিকারী? মৌনী লামার চাহনিতে যেন একটা কাঠিন্যের ভাব ফুটে উঠল। তিনি এবার বেশ দৃঢ়ভাবেই মাথাটাকে নাড়লেন, পাশাপাশি, অর্থাৎ না নেই। তারপর তিনি তার ডান হাতে তর্জনীটা খাড়া করে সেই অবস্থায় পুরো হাতটাকে মাথার উপর তুলে কিছুক্ষণ ধরে ঘোরালেন। তারপর হাত নামিয়ে বাঁ হাত দিয়ে ডান হাতের উঁচনো তর্জনীটাকে চাপ দিয়ে নামিয়ে দিলেন। মানেটা বুঝতে কোনো অসুবিধে হল না। মিলারেপা একজনই ছিলেন, তিনি মন্ত্র বলে উঠতে পারতেন। তিনি এখন আর নেই। গুম্ফা থেকে বেরোনোর আগে আমরা কিছু চা আর সাম্পা মৌনী লামার জন্য রেখে এলাম। এখানকার যাত্রী ও যাযাবরদের মধ্যে যারা মৌনী লামার কথা জানে তারা ওই গুম্ফার পাশ দিয়ে গেলেই লামার জন্য কিছু না কিছু খাবার জিনিস রেখে যায়। বাইরে এসে সন্ডার্স আর ক্রোলের মধ্যে তর্ক লেগে গেল। সন্ডার্স লামার সংকেতে আমল দিতে রাজি নয়। বলল, আরে দূর, একবার হ্যাঁ একবার না, এ আবার কি? হ্যাঁ, আমার মতে হ্যাঁ না কাটাকাটি হয়ে কিছুই থাকে না, অর্থাৎ আমরা বৃথা সময় নষ্ট করছি, ব্যাস। ক্রোল কিন্তু লামার সংকেতের সম্পূর্ণ অন্য মানে বের করেছে। সে বলল, দেখো, আমার কাছে মানেটা খুব স্পষ্ট। হ্যাঁ মানে ইউনিকর্ন আছে, আর না মানে সেটা এমন জায়গায় আছে যেখানে আমাদের যেতে সে বারণ করেছে।
কিন্তু বারণ করলেই তো আমরা আর বারণটা শুনছি না। মার্কোভিচ এইবার প্রথম আমাদের কথায় যোগ দিল। সে বলল, ইউনিকর্ন যদি সত্যি পাওয়া যায় তাহলে সেটাকে নিয়ে আমরা কি করব সেটা ভেবে দেখা হয়েছে কি? লোকটা কি জানতে চাইছে সেটা পরিষ্কার বোঝা গেল না। ক্রোল বলল, না, সেটা আমরা এখনো ভেবে দেখিনি। আপাতত জানোয়ারটাকে খুঁজে বার করাই হচ্ছে প্রধান কাজ, বুঝেছ? বলে মার্কোভিচ চুপ মেরে গেল। মনে হলো তার মাথায় কি যেন একটা ফন্দি খেলছে। কোকেন মুক্ত হবার পর থেকেই দেখছি তার উদ্যম অনেক বেড়ে গেছে। বিশেষ করে লামাদের সম্পর্কে তার একটা বিশেষ কৌতূহল লক্ষ্য করছি, যার জন্য কাল থেকে নিয়ে 7 বার সে দল ছেড়ে পাহাড়ে উঠে গুম্ফা দেখতে গেছে। কোকেনখোর কি শেষটায় ধর্মজ্ঞানী হয়ে দেশে ফিরবে নাকি? 9 অগস্ট সকাল 10টা। আমরা এই মাত্র চুসুং লা গিরিবর্ত পেরিয়ে রাবণ হ্রদ ও তার পেছনে কৈলাসের তুষার আবৃত ডিম্বাকৃতি শিখরের সাক্ষাৎ পেলাম। এই রাবণ হ্রদের তিব্বতী নাম রাক্ষসতাল, আর কৈলাসকে এরা বলে কাং রিম্পোচে। হ্রদটা তেমন পবিত্র কিছু নয়, কিন্তু কৈলাস দেখা মাত্র আমাদের কুলিরা সাষ্টাঙ্গ প্রণাম করল। অবিনাশবাবু প্রথমে কেমন যেন ভ্যাবা চাকা খেয়ে গিয়েছিলেন। শেষটায় খেয়াল হওয়া মাত্র একসঙ্গে শিবের 8-10টা নাম উচ্চারণ করে হাঁটু গেড়ে বারবার মাটিতে মাথা ঠেকাতে লাগলেন। রাবণ হ্রদের পূব দিকে মানস সরোবর। কালই পৌঁছে যাব বলে মনে হয়। 10ই অগস্ট দুপুর 2:30। মানস সরোবরের উত্তর পশ্চিমে একটি জলকুণ্ডের ধারে বসে আমরা বিশ্রাম করছি। আমাদের বাঁ দিকের চড়াইটা পেরিয়ে খানিকটা পথ গেলেই হ্রদের দেখা পাব। গত 1 মাসে এই প্রথম আমরা সকলে স্নান করলাম। প্রচণ্ড গরম জল, তাতে সালফার বা গন্ধক রয়েছে। জলের ওপর ধোঁয়া আর শ্যাওলার আবরণ। আশ্চর্য তাজা বোধ করছি স্নানটা করে। এখন ডায়েরি লিখতাম না, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে যেটা লিখে রাখার দরকার। আমি আর অবিনাশবাবু কুণ্ডের পশ্চিম দিকটায় নেমেছিলাম, আর সাহেব 3 জন নেমেছিলেন দক্ষিণ দিকে। স্নান সেরে ভিজে কাপড় শুকোনোর অপেক্ষায় বসে আছি, এমন সময় ক্রোল আমার কাছে এসে গল্প করার ভান করে হাসি হাসি মুখে চাপা গলায় বলল, খুব জটিল ব্যাপার তো। আমি বললাম, কেন, কি হয়েছে? মার্কোভিচ লোকটা তো একটা ভণ্ড, জোচ্চোর। আবার কি করলো? আমি জানি ক্রোল মার্কোভিচকে মোটেই পছন্দ করে না। বললাম, কি হয়েছে, ব্যাপারটা খুলে বলো তো। ক্রোল সেই রকম হাসি হাসি ভাব করেই বলতে লাগলো, আরে একটা পাথরের পিছনে আমাদের গরম জামাগুলো খুলে আমরা জলে নেমেছিলাম। আমি একটা ডুব দিয়ে উঠে পড়ি। মার্কোভিচের কোট আমার কোটের পাশেই রাখা ছিল। ভিতরের পকেটটা দেখতে পাচ্ছিলাম, তাতে কি আছে দেখার লোভ সামলাতে পারলাম না। 3টে চিঠি ছিল, বুঝলে, ব্রিটিশ ডাক টিকিট। 3টেই জন মার্কহ্যাম নামক কোনো ভদ্রলোককে লেখা। মার্কহ্যাম? ওই মার্কোভিচ, মার্কহ্যাম, বুঝতে পারছ? ঠিকানাটা কি ছিল? দিল্লির ঠিকানা। জন মার্কহ্যাম, জন মার্কহ্যাম, নামটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। কোথায় শুনেছি আগে? ঠিক কথা, বছর 3 আগের খবরের কাগজে একটা খবর। সোনা স্মাগল করার ব্যাপারে লোকটা ধরা পড়েছিল। জন মার্কহ্যাম জেলও হয়েছিল। কিভাবে যেন পালায়, একটা পুলিশকে গুলি করে মেরেছিল। জন মার্কহ্যাম লোকটা ইংরেজ, ভারতবর্ষে আছে বহুদিন। নৈনিতালে একটা হোটেল চালাতো। পলাতক আসামি, এখন নাম ভাঁড়িয়ে পোল্যান্ডবাসী রাশিয়ান সেজে আমাদের সঙ্গ নিয়েছে। তিব্বত হবে তার গা ঢাকা দেওয়ার জায়গা, কিংবা আরো কোনো কুকীর্তির মতলবে এসেছে এখানে। ভণ্ডই বটে, ডেঞ্জারাস লোক। ক্রোলের গোয়েন্দাগিরির প্রশংসা করতে হয়।
প্রথমে ওর অন্যমনস্ক ভাব দেখে ও যে এতটা চতুর তা বুঝতে পারিনি। আমি ক্রোলকে মার্কহ্যামের ঘটনাটা বললাম। ক্রোলের মুখে এখনো হাসি। সেটার প্রয়োজন এই কারণে যে মার্কোভিচ কুণ্ডের দক্ষিণ দিক থেকে আমাদের দেখতে পাচ্ছে। তার বিষয়ে কথা হচ্ছে, সেটা তাকে বুঝতে দেওয়া চলে না। ক্রোল খোশ গল্পের মেজাজে একবার সশব্দে হেসে পরক্ষণেই গলা নামিয়ে বলল, আরে তোমাকে ওই তিব্বতের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে যেটা বলছিলাম, বুঝতে পেরেছো শঙ্কু? আমার তো ইচ্ছে মার্কোভিচকে ফেলে রেখে চলে যাওয়া, ওর তুষার সমাধি হোক, সেটাই হবে ওর শাস্তি। অপদার্থ। প্রস্তাবটা আমার কাছে ভালো মনে হলো না। বললাম, না, ও আমাদের সঙ্গে চলুক। ওকে কোনো রকমেই জানতে দেওয়া হবে না যে ওর আসল পরিচয় আমরা জেনে ফেলেছি। আমাদের লক্ষ্য হবে দেশে ফিরে গিয়ে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া। শেষ পর্যন্ত ক্রোল আমার প্রস্তাবে রাজি হলো। সন্ডার্সকে সুযোগ বুঝে সব বলতে হবে, আর সবাই মিলে মার্কোভিচের প্রতি কড়া দৃষ্টি রাখতে হবে। 10ই অগস্ট বিকেল 5:30, মানস সরোবরের উপকূল। মেঘদূতে কালিদাসের বর্ণনায় মানস সরোবরে রাজহাঁস আর পদ্মের কথা আছে। এসে অবধি রাজহাঁসের বদলে ঝাঁকে ঝাঁকে বুনো হাঁসি দেখেছি, আর পদ্ম থাকলেও এখনো চোখে পড়েনি। এছাড়া আজ পর্যন্ত মানস সরোবরের যত বর্ণনা শুনেছি বা পড়েছি, চোখের সামনে দেখে মনে হচ্ছে এ হ্রদ তার চেয়ে সহস্র গুণ বেশি সুন্দর। চারিদিকে বালি আর পাথরের রুক্ষতার মধ্যে এই 45 মাইল ব্যাসযুক্ত জলখণ্ডের অস্বাভাবিক উজ্জ্বল ও স্বচ্ছ নীল রং মনে এমনই একটা ভাবের সঞ্চার করে, যার কোনো বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। হ্রদের উত্তরে 22,000 ফুট উঁচু কৈলাস, আর দক্ষিণে প্রায় যেন জল থেকে খাড়া হয়ে ওঠা গুড়লা মান্ধাতা। চারিদিকে পাহাড়ের গায়ে ছোট বড় সব গুম্ফা চোখে পড়ছে। তাদের সোনায় মোড়া ছাদগুলোতে রোদ পড়ে ঝিকমিক করছে। আমরা ক্যাম্প ফেলেছি জল থেকে 20 হাত দূরে। এখানে আরো অনেক তীর্থযাত্রীও আমাদের দেখতে পাচ্ছে। তাদের কেউ কেউ হামাগুড়ি দিয়ে হ্রদ প্রদক্ষিণ করছে, কেউ হাতে প্রেয়ার হুইল বা জপযন্ত্র ঘোরাতে ঘোরাতে পায়ে হেঁটে প্রদক্ষিণ করছে। হিন্দু বৌদ্ধ দুই ধর্মাবলম্বী লোকের কাছেই কৈলাস মানস সরোবরের অসীম মাহাত্ম্য। ভূগোলের দিক দিয়ে এই জায়গার বিশেষত্ব হলো এই যে একসঙ্গে 4টে বিখ্যাত নদীর উৎস রয়েছে এরই আশেপাশে। এই নদীগুলো হলো ব্রহ্মপুত্র, শতদ্রু, সিন্ধু ও কর্ণালী। অবিনাশবাবু এখানে এসেই বালির উপর শুয়ে সাষ্টাঙ্গ প্রণাম তো করলেনই, তারপর আমাদের সঙ্গী সাহেবদেরও সেক্রেট সেক্রেট, মোর সেক্রেট দ্যান কাউ ইত্যাদি বলে গড় করিয়ে ছাড়লেন। তারপর যেটা করলেন সেটা অবশ্যই বুদ্ধিমানের কাজ হয়নি। হ্রদের ধারে গিয়ে গায়ের ভারী পশমের কোটটা খুলে ফেলে 2 হাত জোড় করে এক লাফে ঝপাং করে জলের মধ্যে গিয়ে পড়লেন। পর মুহূর্তেই দেখি তার দাঁত কপাটি লেগে গেছে। ক্রোল ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ জলে নেমে ভদ্রলোককে টেনে তুলল। তারপর তাকে ব্র্যান্ডি খাইয়ে তার শরীর গরম করল। আসলে মানস সরোবরের মতো এমন কনকনে ঠান্ডা জল ভারতবর্ষের কোনো নদী বা হ্রদে নেই। অবিনাশবাবু ভুলে গেছেন যে এখানকার উচ্চতা 15,000 ফুট। ভদ্রলোক এখন দিব্যি চাঙ্গা, বলছেন ওর বাঁ হাতের বুড়ো আঙুলের গাঁটে নাকি 26 বছর ধরে একটা ব্যথা ছিল, সেটাই এক ঝাঁপানিতেই বেমালুম সেরে গেছে। 2 হরলিক্সের খালি বোতলে ভদ্রলোক হ্রদের পবিত্র জল নিয়ে নিয়েছেন। সেই জলে ছিটে দিয়ে আমাদের যাবতীয় বিপদ আপদ দূর করার মতলব করছেন। এই অঞ্চলেই গিয়ানিমাতে একটা বড় হাট বসে। আমরা সেখান থেকে কিছু খাবার জিনিস, কিছু শুকনো ফল, ঠান্ডায় জমে যাওয়া পাথরের মতো শক্ত চমড়ির দুধ আর পশমের তৈরি কিছু কম্বল ও পোশাক নিয়ে নিয়েছি। ক্রোল দেখি একরাশ মানুষের হাড়গোড় কিনে এনেছে। তার মধ্যে একটা পায়ের হাড় বাঁশির মতো বাজানো যায়,
এসব নাকি তার জাদুবিদ্যার গবেষণায় কাজে লাগে। মার্কোভিচ গিয়ানিমার বাজারে কিছুক্ষণের জন্য দল ছাড়া হয়ে গিয়েছিল। 10 মিনিট হলো সে ফিরেছে। থলিতে করে কি এনেছে বোঝা গেল না। সন্ডার্সের নৈরাশ্য অনেকটা কমেছে। সে বুঝেছে যে এক শৃঙ্গের দেখা না পেলেও মানস সরোবরের এই অপার্থিব সৌন্দর্য আর এই নির্মল আবহাওয়া এও কিছু কম পাওয়া নয়। কাল আমরা সরোবর ছেড়ে চাংথাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমাদের লক্ষ্য হবে ল্যাটিচিউড 33.3 ডিগ্রি নর্থ ও লঙ্গিচিউড 84 ডিগ্রি ইস্ট। অবিনাশবাবু তার পকেট গীতা খুলে কৈলাসের দিকে মুখ করে পিঠে রোদ নিয়ে বসে আছে। এইবার বোঝা যাবে তার ভক্তির দৌড় কত দূর। 12 অগস্ট, চাংথাং, ল্যাটিচিউড 30 ডিগ্রি নর্থ, লঙ্গিচিউড 81 ডিগ্রি ইস্ট। সকাল 8:30। আমরা একটা ছোট লেকের ধারে ক্যাম্প ফেলেছি। কাল রাত্রে এক অদ্ভুত ঘটনা। 12টার সময় -15 ডিগ্রি শীতে ক্রোল আমার ক্যাম্পে এসে আমার ঘুম ভাঙিয়ে বলল যে মার্কোভিচের জিনিসপত্র ঘেঁটে সে অনেক কিছু পেয়েছে। আমি তো অবাক। বললাম, তার জিনিস ঘাঁটলে মানে? সে টের পেল না। পাবে কি করে? কাল সন্ধেবেলা যে ওর চায়ের সঙ্গে বারবিকিউরেট মিশিয়ে দিয়েছিলাম। হাত সাফাই কি আর এমনি এমনি শিখেছি? ও এখনো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ও, তো কি জিনিস পেলে? চলো না, দেখবে চলো। গায়ে একটা মোটা কম্বল চাপিয়ে আমাদের ক্যাম্প ছেড়ে ওদেরটায় গিয়ে ঢুকলাম। ঢুকতেই একটা তীব্র আধচেনা গন্ধ নাকে এলো। বললাম, কিসের গন্ধ? এই তো, এই টিনের মধ্যে কি জানি রয়েছে, দেখো। টিনের কৌটোটা হাতে নিয়ে ঢাকনা খুলতেই বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এই যে কস্তুরী! কস্তুরী বটে, এতে কোনো সন্দেহ নেই। তিব্বতে কস্তুরী মৃগ বা মাস্ক ডিয়ার পাওয়া যায়। সারা পৃথিবী থেকেই প্রায় লোপ পেতে বসেছে এই জানোয়ার। একটা মাঝারি কুকুরের সাইজের হরিণ, তার পেটের ভেতর পাওয়া যায় কস্তুরী নামক এই আশ্চর্য জিনিস। এর প্রয়োজন হয় গন্ধদ্রব্য বা পারফিউম তৈরির কাজে। 1 তোলা কস্তুরীর দাম প্রায় 30 টাকা। আসবার পথে ভারতবর্ষ ও তিব্বতের সীমানায় আসকোট শহরে এক ব্যবসাদারের কাছে জেনেছিলাম যে তিনি একাই সরকারি লাইসেন্সে গত বছর প্রায় 4 লাখ টাকার কস্তুরী বিদেশে রপ্তানি করেছেন। আমি বললাম, এই কস্তুরী কি গিয়ানিমার হাটে কিনেছে নাকি? কিনেছে? প্রশ্নটা করল সন্ডার্স। তার কথায় তিক্ত ব্যঙ্গের সুর। এই দেখো না, এগুলো কি সব ওর কেনা? সন্ডার্স একটা ঝোলা ফাঁক করে একরাশ কালো চমড়ির লোমের ভেতর থেকে 5টা বৌদ্ধ দেবদেবীর মূর্তি বার করল। সেগুলোর সাইজ 1 বিঘতের বেশি না, কিন্তু প্রত্যেকটি মূর্তি সোনার তৈরি। এছাড়া আরো মূল্যবান জিনিস ঝোলায় ছিল। একটা পাথর বসানো সোনার বজ্র, একটা সোনার পাত্র, খানতিরিশেক আলগা পাথর ইত্যাদি। শঙ্কু, উই হ্যাভ এ রিয়েল রবার ইন আওয়ার মিডস্ট। শুধু খামপাড়াই দস্যু নয়, ইনিও একটি জলজ্যান্ত দস্যু। আমি জোর দিয়ে বলতে পারি, এই কস্তুরী সে গিয়ানিমার বাজার থেকে চুরি করে এনেছে, যেমন এই মূর্তিগুলো চুরি করেছে গুম্ফা থেকে। এখন বুঝতে পারলাম মার্কোভিচ কেন আমাদের দল ছেড়ে বারবার গুম্ফা দেখতে চলে যায়। লোকটার বেপরোয়া সাহসের কথা ভাবলে অবাক হতে হয়। আজ মার্কোভিচের ভাব দেখে মনে হলো যে কালকের ঘটনা সে কিছুই টের পায়নি। তার জিনিসপত্র যেভাবে ছিল আমরা ঠিক সেইভাবে রেখে আবার ঘুমোতে চলে যাই। যাবার আগে এটাও দেখেছিলাম যে মার্কোভিচের সঙ্গে একটি অস্ত্র আছে, একটা 45 কোল্ট অটোমেটিক রিভলভার। এটার কথা মার্কোভিচ আমাদের বলেনি। সে রিভলভার অবশ্যই তার আর কোনো কাজে লাগবে না, কারণ ক্রোল তার টোটাগুলি সযত্নে সরিয়ে ফেলেছে। 15 অগস্ট, চাংথাং, ল্যাটিচিউড 32.5 ডিগ্রি নর্থ, লঙ্গিচিউড 82 ডিগ্রি ইস্ট। বিকেল 4:30।
চাংথাং অঞ্চলের ভয়াবহ চেহারাটা ক্রমে আমাদের কাছে স্পষ্ট হয়ে আসছে। এই জায়গার উচ্চতা 16,500 ফুট। আমরা এখন একটা অসমতল জায়গায় এসে পড়েছি। মাঝে মাঝে 400 কি 500 ফুট উঠতে হচ্ছে, তারপর একটা গিরিবর্তের মধ্যে দিয়ে গিয়ে আবার নামতে হচ্ছে। কাল সকাল থেকে একটি গাছ, একটি তৃণও চোখে পড়েনি। যেদিকে দেখেছি খালি বালি, পাথর আর বরফ। তিব্বতীরা কিন্তু এসব অঞ্চলেও পাথরের গায়ে তাদের মহামন্ত্র ওম মণিপদ্মে হুম খোদাই করে রেখেছে। গুম্ফার সংখ্যা ক্রমে কমে আসছে, তবে মাঝে মাঝে একটা স্তূপ বা চট দেখতে পাচ্ছি। বসতি একেবারেই নেই। পরশু একটা যাযাবরদের আস্থানায় গিয়ে পড়েছিলাম। প্রায় 100-5 মহিলা পুরুষ তাদের কাচ্চা বাচ্চা, ছাগল, ভেড়া, গাধা, চমড়ি নিয়ে অনেকখানি জায়গা জুড়ে পশমের তাঁবু খাটিয়ে বসতি গেড়েছে। লোকগুলো ভারী আমোদে, মুখে হাসি ছাড়া কথা নেই। এই ভ্রাম্যমান শিকড়হীন অবস্থাতেও দিব্যি আছে বলে মনে হল। এদের 2-1জনকে এক শৃঙ্গ সম্বন্ধে জিজ্ঞেস করে কোনো ফল হল না। আমরা আরো উত্তরের দিকে যাচ্ছি শুনে এরা বেশ জোর দিয়ে বারণ করল। বলল উত্তরে ডুংলুংডো আছে, সেটা পেরিয়ে যাওয়া নাকি মানুষের অসাধ্য। ডুংলুংডো কি জিজ্ঞেস করাতে যা বর্ণনা দিল তাতে বুঝলাম সেটা অনেকখানি জায়গা জুড়ে একটা দুর্লঙ্ঘ প্রাচীর। তার পেছনে কি আছে কেউ জানে না। এই প্রাচীর এরা কেউই দেখেনি, কিন্তু বহুকাল থেকেই নাকি তিব্বতীরা এর কথা জানে। আদিকালে কোনো কোনো লামা নাকি সেখানে গেছে, কিন্তু গত 300 বছরের মধ্যে কেউ যায়নি। মৌনী লামার হেয়ালি কথাতেও যখন আমরা নিরুদ্যম হইনি, তখন যাযাবরদের বারণ আমরা মানব কেন? চার্লস উইলার্ডের ডায়েরি রয়েছে আমাদের কাছে, তার কথার উপর ভরসা রেখেই আমাদের চলতে হবে। 18 অগস্ট, চাংথাং, ল্যাটিচিউড 32 ডিগ্রি নর্থ, লঙ্গিচিউড 82.8 ডিগ্রি ইস্ট। একটা লেকের ধারে ক্যাম্পের ভেতরে বসে ডায়েরি লিখছি। আজ এক বিচিত্র অভিজ্ঞতা। একটা প্রায় সমতল উপত্যকা দিয়ে হেঁটে চলেছি। আকাশে ঘন কালো মেঘ, মনে হচ্ছে ঝড় উঠবে। এমন সময় সন্ডার্স চেঁচিয়ে উঠল, ওগুলো কি? সামনে বেশ কিছু দূরে, যেখানে জমিটা খানিকটা উপর দিকে উঠেছে, তার ঠিক সামনে কালো কালো অনেকগুলো কি যেন দাঁড়িয়ে আছে। জানোয়ারের পাল বলেই তো মনে হয়। রাবসাংকে জিজ্ঞেস করতে সে সঠিক কিছু বলতে পারল না। ক্রোল অসহিষ্ণুভাবে বলল, আরে শঙ্কু, তোমার অমনিস্কোপে একবার চোখ লাগাও, চোখ লাগাও, চোখ লাগাও। অমনিস্কোপ দিয়ে দেখে মনে হলো সেগুলো জানোয়ার, তবে কি জানোয়ার, কেন ওভাবে দাঁড়িয়ে আছে কিছুই বোঝা গেল না। শিং আছে কি? ক্রোল জিজ্ঞেস করল। সে ছেলে মানুষের মতো ব্যস্ত হয়ে পড়েছে। বাধ্য হয়ে বলতে হলো যে শিং আছে কি নেই তা বোঝা যাচ্ছে না। কাছে গিয়ে ব্যাপারটা বুঝে স্তম্ভিত হয়ে গেলাম। একটা বুনো গাধার পাল, সংখ্যায় প্রায় 40টা হবে। সব কটা মরে শুকিয়ে কাঠ হয়ে খাড়া দাঁড়িয়ে আছে। রাবসাং এইবার ব্যাপারটা বুঝেছে। বলল শীতকালে বরফের ঝড়ে সেগুলো মরেছে, তারপর গরমকালে বরফ গলে গিয়ে মৃতদেহগুলো সেই দাঁড়ানো অবস্থাতেই আবার বেরিয়ে পড়েছে। আমাদের খাবারের স্টক কমে আসছে। যাযাবরদের কাছ থেকে ভারতীয় টাকার বিনিময়ে কিছু চার মাখন কিনে নিয়েছিলাম, সেটা এখনো চলবে কিছুদিন। মাংসে আমাদের সকলেরই অরুচি ধরে গেছে। শাকসবজি, গম ইত্যাদি ফুরিয়ে এসেছে। এর মধ্যে আমার তৈরি ক্ষুধা তৃষ্ণা নাশক বটিকা ইন্ডিকা খেতে হয়েছে সকলকেই। আর কিছুদিন পরে ওই বড়ি ছাড়া আর কিছুই খাবার থাকবে না। ক্রোল মেক্সিকো থেকে আরম্ভ করে বর্নিও পর্যন্ত 11টা বিভিন্ন দেশের বিভিন্ন রকম ম্যাজিক প্রয়োগ করে গুনে বার করতে চেষ্টা করেছে আমাদের কপালে এক শৃঙ্গ দেখার সৌভাগ্য হবে কিনা। 5টা ম্যাজিক বলছে না, 6টা বলছে হ্যাঁ।
আমরা যেখানে ক্যাম্প ফেলেছি তার উত্তরে, অর্থাৎ আমরা যেদিকে যাব সেই দিকে প্রায় 30-40 মাইল দূরে একটা অংশ দেখে মনে হচ্ছে সেখানে জমিটা যেন একটা সিঁড়ির ধাপের মতো উপর দিকে গেছে। অমনিস্কোপ দিয়ে দেখে সেটাকে একটা টেবিল মাউন্টেনের মতো মনে হচ্ছে। এটাই কি ডুংলুংডো? উইলার্ড তার ডায়েরিতে যে জায়গার অবস্থানের কথা উল্লেখ করেছে আমরা তার খুবই কাছে এসে পড়েছি, কিন্তু উইলার্ড যাকে আ ওয়ান্ডারফুল মনেস্ট্রি বলেছে সেই থোকচুম গুম্ফা কোথায়? আর 200 বছরের উড়ন্ত লামাই বা কোথায়? আর ইউনিকর্নই বা কোথায়? 19শে অগস্ট। এক আশ্চর্য গুম্ফায় এক লোমহর্ষক অভিজ্ঞতা। এটাই যে উইলার্ডের থোকচুম গুম্ফা, তাতে কোনো সন্দেহ নেই, কারণ গুম্ফায় পৌঁছানোর 3 মিনিট আগেই রাস্তার ধারে একটা পাথরের গায়ে সেই বিখ্যাত তিব্বতী মহামন্ত্রের নিচে 3টে ইংরেজি অক্ষর খোদাই করা দেখলাম, CRW, অর্থাৎ চার্লস রক্সটন উইলার্ড। আগেই বলে রাখি, আমাদের কুলির মধ্যে রাবসাং ও টুন্ডুপ ছাড়া আর সকলেই পালিয়েছে। রাবসাং পালাবে না বলেই আমার বিশ্বাস। সে যে শুধু বিশ্বাসী তা নয়, তার মধ্যে কুসংস্কারের লেশ মাত্র নেই। তিব্বতীদের মধ্যে সে একটা আশ্চর্য ব্যতিক্রম। অন্যেরা যাবার সময় আমাদের সব কটা ঘোড়া এবং 4টে চমড়ি নিয়ে গেছে, বাকি আছে 2টো মাত্র চমড়ি। আমাদের তাঁবু এবং আরো কিছু ভারী জিনিস এই 2টোর পিঠে চলে যাবে, বাকি জিনিস আমাদের নিজেদেরই বইতে হবে। আর ঘোড়া যখন নেই তখন বাকি পথটা হেঁটেই যেতে হবে। সেই খাড়া উঠে যাওয়া উপত্যকার অংশটা ক্রমে আমাদের দিকে এগিয়ে আসছে, আর সেই কারণে আমাদের দলের সকলের মধ্যেই একটা চাঞ্চল্যের ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমাদের সকলেরই বিশ্বাস ওটাই ডুংলুংডো, যদিও ডুংলুংডো যে কি তা এখনো কেউ জানে না। সন্ডার্সের মতে ওটা একটা কেল্লার প্রাচীর। আমার ধারণা ওটার পেছনে একটা হ্রদ আছে, যার কোনো উল্লেখ পৃথিবীর কোনো মানচিত্রে নেই। যে গুম্ফাটার কথা লিখতে যাচ্ছি সেটার অস্তিত্ব প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা যায়নি। তার কারণ সেটা একটা বেশ উঁচু গ্র্যানাইটের টিলার পিছনে লুকিয়েছিল। টিলাটা পেরোতেই গুম্ফাটা দেখা গেল, আর দেখা মাত্র আমাদের সকলের মুখ দিয়েই নানান রকম বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। সূর্য মেঘের আড়ালে থাকা সত্ত্বেও গুম্ফার জৌলুস দেখে মনে হয় তার আপাদ মস্তক সোনা দিয়ে মোড়া। কাছে গিয়ে কেমন যেন ধারণা হলো যে গুম্ফায় লোকজন বেশি নেই। একটা অস্বাভাবিক নিস্তব্ধতা সেটাকে ঘিরে রেখেছে। আমরা পাহাড়ে পথ দিয়ে উঠে গুম্ফার ভেতরে ঢুকলাম। চৌকাঠ পেরোতেই মাথার উপর প্রকাণ্ড ব্রঞ্জের ঘণ্টা। ক্রোল তার দড়ি ধরে টান দিতেই গুরুগম্ভীর স্বরে সেটা বেজে উঠল। প্রায় 3 মিনিট ধরে সেই ঘণ্টার রেশ গুম্ফার ভেতরে ধ্বনিত হতে লাগল। ভিতরে ঢুকেই বুঝতে পারলাম যে সেখানে অনেক দিন কোনো মানুষের পা পড়েনি। কেবল মানুষ ছাড়া একটা গুম্ফায় যা থাকে তা সবই এখানে রয়েছে। সন্ডার্স 2-একবার হ্যালো 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 করেও কোনো উত্তর না পাওয়াতে আমরা নিজেরাই একটু ঘুরে দেখব বলে স্থির করলাম। ক্রোলের হাবভাবে বুঝলাম সে মার্কোভিচকে একা ছাড়বে না। সোনার প্রতি যার এমন লোভ, তাকে এখানে একা ছাড়া যায় না। সন্ডার্স হলঘরের বাঁ দিকের দরজার দিকে এগিয়ে গেল। আমি আর অবিনাশবাবু গেলাম ডান দিকে।
গুম্ফার মেঝেতে ধুলো জমেছে। ইঁদুর বসবাসের চিহ্ন চারিদিকে ছড়ানো। আমরা দুজনে সবেমাত্র ডান দিকের ঘরে ঢুকেছি, এমন সময় একটা বিকট চিৎকারে আমাদের রক্ত জল হয়ে গেল। সন্ডার্সের গলা। দৌড়ে গেলাম অনুসন্ধান করতে। ক্রোল, মার্কোভিচ আর আমরা দুজনে প্রায় একই সঙ্গে পৌঁছলাম বাঁ দিকের একটা মাঝারি আয়তনের ঘরে। সন্ডার্স পূব দিকের দরজার পাশে শরীরটা কুঁকড়ে ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি ঘরের পেছন দিকে। এবার বুঝতে পারলাম তার আতঙ্কের কারণ। একটি অতি বৃদ্ধ শীর্ণকায় মণ্ডিত মস্তক লামা ঘরের পেছন দিকটায় বসে আছেন পদ্মাসনের ভঙ্গিতে। তার শরীর সামনের দিকে ঝুঁকে পড়েছে। তার হাত দুটো উপর করে রাখা হয়েছে একটা কাঠের ডেস্কের ওপর খোলা একটা জীর্ণ পুঁথির পাতায়। লামার দেহ নিস্পন্দ। তার চামড়া যেটুকু অংশ দেখা যাচ্ছে তার রং ছেয়ে নীল, আর সে চামড়ার নিচে মাংসের লেশ মাত্র নেই। লামা মৃত। কবে কিভাবে মরেছেন সেটা জানার কোনো উপায় নেই, আর কিভাবে যে তার দেহ মৃত্যুজনিত বিকারের হাত থেকে রক্ষা পেয়েছে সেটাও বোঝার কোনো উপায় নেই। সন্ডার্স এতক্ষণে খানিকটা সামলে নিয়েছে। কিছুদিন থেকেই তার স্নায়ু দুর্বল হয়েছে, তাই সে এতটা ভয় পেয়েছে। আমি জানি আমাদের অভিযান সার্থক হলে সে নিঃসন্দেহে তার স্বাস্থ্য ফিরে পাবে। এবার আমার দৃষ্টি গেল ঘরের অন্যান্য জিনিসের দিকে। একদিকে দেয়ালের সামনে পিতল ও তামার নানান রকম পাত্র। হঠাৎ দেখলে মনে হবে বুঝি রান্নাঘরে ঢুকে পড়েছি। এগিয়ে গিয়ে দেখি পাত্রগুলোর মধ্যে রয়েছে নানান রঙের পাউডার, তরল ও চিটচিটে পদার্থ। সেগুলো চেনা খুব মুশকিল। অন্যদিকে দেয়ালে সারি সারি তাকে রাখা রয়েছে অজস্র পুঁথি, আর তার নিচে মেঝেতে রয়েছে আশ্চর্য সুন্দর কাজ করা পাথর বসানো ৮ জোড়া তিব্বতী পশমের বুট জুতো। এছাড়া ঘরের সর্বত্র ছড়ানো রয়েছে নানান রকম হাড়, মাথার খুলি, জানোয়ারের লোম ইত্যাদি। ক্রোল বলে উঠল, এই প্রথম একটা গুম্ফায় এসে বেশ তিব্বতী ম্যাজিকের গন্ধ পাচ্ছি। আমার ভয় ডর বলে কিছু নেই, তাই আমি এগিয়ে গেলাম লামার মৃতদেহের দিকে। তিনি কোন বিষয় অধ্যয়ন করতে করতে দেহ রক্ষা করেছেন সেটা জানা দরকার। আগেই লক্ষ্য করেছি যে পুঁথির অক্ষরগুলো দেবনাগরী, তিব্বতী নয়। পুঁথিটা ধরে টান দিতে সেটা মৃত লামার হাতের তলা থেকে বেরিয়ে চলে এলো আমার হাতে। লামার হাত দুটো সেই একইভাবে রয়ে গেল, চৌকির 2 ইঞ্চি ওপরে। পুঁথির পাতা উল্টে পাল্টে বুঝতে পারলাম তার বিষয়টা বৈজ্ঞানিক। ক্রোল জিজ্ঞেস করাতে বললাম সেটা চিকিৎসা শাস্ত্র সম্পর্কে, যদিও জানি আসলে তা নয়। যাই হোক, আর সময় নষ্ট না করে সেটাকে সঙ্গে নিয়ে মৃত লামাকে সেই বসা অবস্থাতেই রেখে আমরা গুম্ফার অন্ধকার থেকে দিনের আলোয় বেরিয়ে এলাম। এখন দুপুর 2টো। আমি গুম্ফার সামনেই একটা পাথরের উপর বসে আছি। পুঁথির অনেকখানি পড়া হয়ে গেছে। তিব্বতে যে ধর্মের বাইরেও কোনো বিষয় চর্চা হয়েছে এই পুঁথি তার প্রমাণ। অবশ্যই এই বিশেষ লামাটি ছাড়া এই বিশেষ বিষয়টি নিয়ে কেউ চর্চা করেছেন কিনা সন্দেহ। এতে যা বলা হয়েছে তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। পুঁথির নাম উড্ডয়ন সূত্রম। নিছক রাসায়নিক উপায়ে মানুষ কিভাবে আকাশে উড়তে পারে তারই নির্দেশ দেওয়া হয়েছে এতে। এই উড্ডয়ন সূত্রমের কথা আমি শুনেছি। বৌদ্ধ যুগে তক্ষশিলায় একজন মহাপণ্ডিত ছিলেন, তার নাম ছিল বিদ্যুৎধমনী। তিনি এই বৈজ্ঞানিক সূত্র রচনা করেন এবং করার কিছু পরেই তিব্বত চলে যান, আর তিনি ভারতবর্ষে ফেরেননি। তার বিজ্ঞান সম্বন্ধেও ভারতবর্ষে কেউ কোনোদিন কিচ্ছু জানতে পারেনি।
পুঁথি পড়ে এক আশ্চর্য পদার্থের কথা জানা যাচ্ছে, যার নাম ইয়ংমুং। এই ইয়ংমুং এর সাহায্যে মানুষের ওজন এত কমিয়ে দেওয়া যায় যে একটা দমকা বাতাস এলে সে মানুষ রাজহাঁসের দেহচ্যুত পালকের মতো শূন্যে ভেসে বেড়াতে পারে। এই ইয়ংমুং যে কিভাবে তৈরি করতে হয় সেটা পুঁথিতে লেখা আছে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় যে সব উপাদানের কথা বলা হয়েছে তার একটারও নাম আমি কখনো শুনিনি। বলিক, শলক্র, ত্রিগন্ধা, অভ্রনীল, থুমা, জড়া, এর কোনোটাই আমার জানা নয়। যার হাতের তলা থেকে পুঁথিটা নিয়ে এলাম তিনি নিশ্চয়ই জানতেন, এবং এই সব উপাদানের সাহায্যে তিনি নিশ্চয়ই ইয়ংমুং তৈরি করতে সক্ষম হয়েছিলেন। নিঃসন্দেহে ইনি সেই 200-year-old লামা, যার সঙ্গে উইলার্ড ওই ইয়ংমুং এর সাহায্যেই আকাশে উড়েছিলেন। ইনি যে গত 1 বছরের মধ্যে পরলোক গমন করবেন সেটা আমাদের দুর্ভাগ্য, না হলে আমাদের পক্ষেও নিশ্চয়ই উইলার্ডের মতো আকাশে ওড়া সম্ভব হতো। সকলে রওনা হওয়ার জন্য তৈরি হচ্ছে। লেখা বন্ধ করি। 20 অগস্ট, ল্যাটিটিউড 33.3 ডিগ্রি নর্থ, লঙ্গিটিউড 84 ডিগ্রি ইস্ট। উইলার্ডের ডায়েরিতে এই জায়গাতেই ক্যাম্প ফেলার উল্লেখ আছে। আমরাও তাই করেছি। আমরা বলতে যা ছিল তার চেয়ে 2 জন কম, কারণ মার্কোভিচ ওরফে মার্কহ্যাম উধাও, আর সেই নিশ্চয়ই সঙ্গে করে টুন্ডুপকে নিয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের 2টি চমড়ির একটিও গেছে। আমি কদিন থেকেই মার্কোভিচকে মাঝে মাঝে টুন্ডুপের সঙ্গে কথা বলতে দেখেছি। তখন অতটা গা করিনি। এখন বুঝতে পারছি ভেতরে ভেতরে একটা ষড়যন্ত্র চলছিল। ঘটনা ঘটে কাল বিকেলে। গুম্ফা থেকে রওনা হবার ঘণ্টা 2 মধ্যেই আমাদের একটা প্রলয়ঙ্কর ঝড়ে পড়তে হয়েছিল, যাকে বলে ব্লাইন্ডিং স্টর্ম। সাময়িকভাবে সত্যি আমরা একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম। কে কোথায় রয়েছে, কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। প্রায় আধ ঘন্টা পরে ঝড় কমলে পর দেখি 2টি মানুষ আর 1টি চমড়ি কম। তার উপরে যখন দেখলাম যে 1টি বন্দুকও কম, তখন বুঝতে বাকি রইল না যে ব্যাপারটা অ্যাক্সিডেন্ট নয়। মার্কোভিচ প্ল্যান করেই পালিয়েছে এবং তার ফেরার কোনো মতলব নেই। একদিক দিয়ে বলা যেতে পারে আপদ বিদেয় হল, কিন্তু সেই সঙ্গে আবার আফসোস হল যে তার শয়তানির উপযুক্ত শাস্তি হল না। ক্রোল তো চুল ছিঁড়তে বাকি রেখেছে। বলেছে এসব লোকের সঙ্গে ভালো মানুষই করার ফল হচ্ছে এই। যাই হোক, যে চলে গেছে তার কথা ভেবে তো আর লাভ নেই। আমরা তাকে ছাড়াই ডুংলুংডোর উদ্দেশ্যে পাড়ি দেব। উত্তরে চাইলেই এখন ডুংলুংডোর প্রাচীর দেখতে পাচ্ছি, এখনো মাইল 5 দূর। তা সত্ত্বেও প্রাচীরের বিশালত্ব সহজেই অনুমান করা যায়। পূব থেকে পশ্চিম অন্তত মাইল 20-25 লম্বা বলে মনে হয়। উত্তর দক্ষিণের দৈর্ঘ্য বোঝার কোনো উপায় নেই। বোধ হয় ডুংলুংডোর দিক থেকেই একটা গন্ধ মাঝে মাঝে হাওয়ায় ভেসে আসছে। সেটাকে প্রথমে কস্তুরী বলে মনে হয়েছিল, কিন্তু এখন অন্যরকম লাগছে। সেটা কিসের গন্ধ বলা শক্ত। শুধু এটুকু বলতে পারি যে এমন খুশবু আমাদের কারুর নাকে এর আগে কখনো প্রবেশ করেনি। আবার ঝোড়ো বাতাস আরম্ভ হলো। এবার তাঁবুতে গিয়ে ঢুকি। অগস্ট, দুপুর 1:30। আকাশ মেঘাচ্ছন্ন, চারিদিক ঘোলাটে অন্ধকার। তার মধ্যে লক্ষ বাঁশির মতো শব্দ করে বরফের ঝড় বইছে।
ভাগ্যিস গিয়ানিমার বাজার থেকে বিলিতি তাঁবুর বদলে তিব্বতী পশমের তাঁবু কিনেছিলাম। আজ সারাটা দিন এই ক্যাম্পেই থাকতে হবে বলে মনে হচ্ছে। 20 অগস্ট বিকেল 5টা। আমাদের তিব্বত অভিযানের একটা হাইলাইট বা বিশেষ স্মরণীয় ঘটনা এই কিছুক্ষণ আগেই ঘটে গেল। 3টে নাগাদ ঝড়টা একটু কমলে পর রাবসাং আমাদের 4 জনকে মাখন চা দিয়ে গেল। বাইরে ঝড়ের শব্দ কমলেও দমকা বাতাসে আমাদের তাঁবুর কাপড় বারবার কেঁপে উঠছিল। অবিনাশবাবু তার চায়ে চুমুক দিয়ে ভেরি গুড কথাটা সবে উচ্চারণ করেছেন, এমন সময় বাইরে যেন বহু দূর থেকে একটা চিৎকার শোনা গেল। পুরুষ কণ্ঠে পরিত্রাহী চিৎকার। কথা বোঝার উপায় নেই, শুধু আর্তনাদের সুরটা বোঝা যাচ্ছে। আমরা 4 জনে চায়ের পাত্র রেখে ব্যস্তভাবে তাঁবুর বাইরে এলাম। এবার বোঝা যাচ্ছে, কণ্ঠস্বর চেনা যাচ্ছে। একদিন মার্কোভিচ ইংরেজি বলেছে রাশিয়ান উচ্চারণে। এই প্রথম তার মুখে খাঁটি ইংরেজের উচ্চারণ শুনলাম। কিন্তু লোকটা কোথায়? রাবসাং হতভম্বের মতো এদিক ওদিক চাইছে, কারণ চিৎকারটা একবার মনে হচ্ছে দক্ষিণ থেকে, একবার মনে হচ্ছে উত্তর থেকে আসছে। হঠাৎ ক্রোল চেঁচিয়ে উঠল, ওই তো, আরে ওই তো ওপরে। সে চেয়ে আছে উত্তরে নয়, দক্ষিণে নয়, একেবারে শূন্যে, আকাশের দিকে। মাথা তুলে স্তম্ভিত হয়ে দেখি মার্কোভিচ শূন্যে ভাসতে ভাসতে আমাদের দিকে এগিয়ে আসছে। একবার সে নিচের দিকে নামে, পরক্ষণেই এক দমকা বাতাস তাকে আবার উপরে তুলে দেয়। এই অবস্থাতেই সে ক্রমাগত হাত পা ছুঁড়ে চিৎকার করে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কিভাবে সে এই অবস্থায় পৌঁছলো সেটা ভাববার সময় নেই। কি করে তাকে নামানো যায় সেটাই সমস্যা, কারণ পাগলা হাওয়া যে শুধু থামছেই না তা নয়, ক্ষণে ক্ষণে তার বেগ ও গতিপথ বদলাচ্ছে। সন্ডার্স হঠাৎ বলে উঠল। ক্রোল সে কথায় তৎক্ষণাৎ সায় দিল। তারা বুঝেছে মার্কোভিচকে শাস্তি দেবার এটা চমৎকার পন্থা। এদিকে আমার বৈজ্ঞানিক মন বলছে মার্কোভিচকে নিচে না নামালে তার ওড়ার কারণটা জানা যাবে না। রাবসাং কিন্তু ইতিমধ্যে তার তিব্বতী বুদ্ধি খাটিয়ে কাজে লেগে গেছে। 5 মিনিটের মধ্যে সে খানদশেক লম্বা চমড়ির লোমের দড়ি পরস্পরের সঙ্গে গেরো বেঁধে, তার এক মাথায় একটা পাথর বেঁধে সেটাকে মার্কোভিচের দিকে তাক করে ছোঁড়ার জন্য তৈরি হল। ক্রোল তাকে গিয়ে বাধা দিল। মার্কোভিচ এখন আমাদের মাথার উপরে এসে পড়েছে। ক্রোল তার দিকে ফিরে কর্কশ গলায় চিৎকার করে বলল, ড্রপ দ্যাট গান ফার্স্ট, অর্থাৎ আগে তোমার হাত থেকে বন্দুকটা নিচে ফেলো। মার্কোভিচের হাতে বন্দুক রয়েছে সেটা এতক্ষণ দেখিনি। মার্কোভিচ বাধ্য ছেলের মতো তার হাতের ম্যানলিখারটা ছেড়ে দিল, আর সেটা আমাদের থেকে 10 হাত দূরে মাটিতে পড়ে খানিকটা আলগা বরফ চারদিকে ছিটিয়ে দিল। এবার রাবসাং দড়ির মাথায় বাঁধা পাথরটা মার্কোভিচের দিকে ছুঁড়ে দিল। অব্যর্থ লক্ষ্য। মার্কোভিচ খপ করে সেটা লুফে নিল। তারপর রাবসাং একাই অনায়াসে তাকে টেনে মাটিতে নামিয়ে আনল। এবার লক্ষ্য করলাম যে মৃত লামার ঘরে যে বাহারের বুট জুতো দেখেছিলাম তারই এক জোড়া রয়েছে মার্কোভিচের পায়ে। এছাড়া তার কাঁধে ঝোলার ভেতর থেকেও গুম্ফার অনেক জিনিস বেরোল, তার অধিকাংশই সোনার। ডাকাত হাতে নাতে ধরা পড়েছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে এমনই একটা আশ্চর্য জিনিসের সন্ধান সে আমাদের দিয়েছে, তাকে শাস্তি বা ধমক দেওয়ার কথাটা আমাদের মনেই হলো না। মার্কোভিচ আমাদের ছেড়ে পালিয়েছিল ঠিকই, তবে তার মতলব ছিল যাবার পথে মৃত লামার গুম্ফা থেকে বেশ কিছু মূল্যবান দ্রব্য সরিয়ে নেওয়া। মূর্তি টুর্তি ঝোলায় ভরার পর তার বুটের কথা মনে পড়ে। সেদিন থেকেই তার লোভ লেগেছিল ওই জিনিসটার উপর। বুট নিয়ে বাইরে এসে সেটা পরে 2-1 পা হেঁটেই বুঝতে পারে নিজেকে অনেক বেশি হালকা লাগছে। এইভাবে টুন্ডুপ সমেত 2 মাইল সে দিব্যি চলেছিল।
এমন সময় এক উত্তরমুখী ঝড় এসে তার সমস্ত ফন্দি ভণ্ডুল করে দিয়ে তাকে আকাশে তুলে নিয়ে আবার আমাদেরই কাছে এনে হাজির করে। ক্রোল ও সন্ডার্স স্বভাবতই এই কাহিনী শুনে একেবারে হতভম্ব। তখন আমি তাদের পুঁথি আর মুং এর কথা বললাম। কিন্তু তার সঙ্গে বুটের কি সম্পর্ক? প্রশ্ন করল সন্ডার্স। আমি বললাম, পুঁথিতে এই মুং এর সঙ্গে মানুষের গুলফ বা গোড়ালির একটা সম্পর্কের কথা বলা আছে। আমার বিশ্বাস এই দুইয়ের সংযোগেই মানুষের দেহের ওজন কমে যায়। আমি জানি ওই বুটের শুকতলায় মুং এর প্রলেপ আছে। অন্য সময় হলে কি হতো জানি না। চোখের সামনে মার্কোভিচকে উঠতে দেখে ক্রোল ও সন্ডার্স দুজনকেই আমার সিদ্ধান্ত মেনে নিতে হলো। বলা বাহুল্য, এই তিব্বতী বুট আমাদের প্রত্যেকেরই একটা করে চাই। রাবসাংকে বলতে সে বলল সে নিজেই গুম্ফা থেকে আমাদের 4 জনের জন্য 4 জোড়া জুতো নিয়ে আসবে। মার্কোভিচ এখন একেবারে সুবোধ বালকটি। তার কাছে চোরাই মাল যা ছিল সব আমরা বাজেয়াপ্ত করে নিয়েছি। সেগুলো ফেরার পথে সব যথাস্থানে রেখে দেওয়া হবে। মার্কোভিচ জানে যে আমাদের কাছে তার মুখোশ খুলে গেছে। এরপর সে আর কোনো বাঁদরামি করবে বলে তো মনে হয় না। 21শে অগস্ট আমরা ডুংলুংডোর প্রাচীরের সামনে ক্যাম্প ফেলে বসে আছি কাল বিকেল থেকে। খাড়াই উঠে গেছে প্রাচীর প্রায় 150 ফুট। এটা যে কি করে তৈরি তা ভূতত্ত্ববিদ সন্ডার্স পর্যন্ত বলতে পারল না। কোনো চেনা পাথরের সঙ্গে এই গোলাপি পাথরের কোনো মিল নেই। এই পাথর আশ্চর্য রকম মসৃণ ও আশ্চর্য রকম মজবুত। ধাপে ধাপে গর্ত করে তাতে পা ফেলে ওপরে ওঠার কোনো প্রশ্ন ওঠে না। ক্রোল তিব্বতী বুট পরে 2-1বার চেষ্টা করেছে, কিন্তু হাওয়ার অভাবে 20-25 ফুটের ওপর পৌঁছতে পারেনি। অথচ প্রাচীরের পেছনে কি আছে জানবার একটা অদম্য কৌতূহল হচ্ছে। সন্ডার্স বলছে এটা একটা দুর্গ জাতীয় কিছু। আমি এখনো বলছি হ্রদ। অবিনাশবাবু আরো পুণ্য সঞ্চয়ের জন্য তৈরি হয়ে আছেন। প্রাচীরের পেছন থেকে কোনো রকম শব্দ না পেলেও ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল মন মাতানো গন্ধে চারিদিক মশগুল হয়ে আছে। আমরা 3 জন ডাকসাইটে বৈজ্ঞানিক এই গন্ধের কোনো কারণ খুঁজে না পেয়ে বোকা বনে আছি। 22শে অগস্ট আশ্চর্য বুদ্ধি প্রয়োগ, অভাবনীয়তার ফল। আমাদের সঙ্গে পুরনো খবরের কাগজ ছিল অনেক। সেইগুলোর সঙ্গে তিব্বতী ম্যাপ আর কিছু র্যাপিং পেপার জুড়ে আমাদের স্টকের তার দিয়ে কাঠামো বানিয়ে একেবারে খাঁটি দিশি উপায়ে একটা ফানুস তৈরি করে আগুন জ্বালিয়ে তাতে গ্যাস ভরলাম। তারপর সেটার সঙ্গে একটা 200 ফুট লম্বা দড়ি বাঁধলাম। সেই দড়িতে আমার ক্যামেরা বেঁধে পাঁচিলের দিকে তার মুখ ঘুরিয়ে 15 সেকেন্ড পরে আপনি ছবি উঠবে এরকম একটা ব্যবস্থা করে ফানুস ছেড়ে দিলাম। দড়ি ক্যামেরা সমেত সাই সাই করে ফানুস উপরের দিকে উঠে গেল। প্রাচীরের মাথা ছাড়িয়ে যেতে লাগলো 6 সেকেন্ড। তারপর আর দড়ি ছাড়লুম না। 20 সেকেন্ড পরে ফানুস সমেত ক্যামেরা নামিয়ে আনলাম। ছবি উঠেছে, রঙিন ছবি। হ্রদের ছবি নয়, দুর্গেরও ছবি নয়, গাছপালা লতা গুল্ম ভরা এক অবিশ্বাস্য সুন্দর সবুজ জগতের ছবি। এরই নাম ডুংলুংডো। আপাতত আমরা প্রাচীর থেকে প্রায় 1200 গজ দূরে একটা পাথরের ঢিপির পাশে বসে আছি। আমাদের 5 জনেরই পায়ে তিব্বতী বুট। আমরা অপেক্ষা করছি ঝড়ের জন্য। আশা আছে সেই ঝড় আমাদের উড়িয়ে নিয়ে গিয়ে ডুংলুংডোর প্রাচীরের ওপারের রাজ্যে গিয়ে ফেলবে।
তারপর কি আছে কপালে জানি না। 30শে অগস্ট। দূরে, বহু দূরে একটা দল আমাদের দিকে এগিয়ে আসছে। এটা যদি দস্যু দল হয় তাহলে আমাদের আর কোনো আশা নেই। ডুংলুংডোর আবহাওয়ায় 5 দিনে আমাদের যে স্বাস্থ্যোন্নতি হয়েছে তার জোরেই আমরা এই 10 মাইল পথ হেঁটে আসতে পেরেছি। কিন্তু এখন শক্তি কমে আসছে। আমরা যেদিকে যাচ্ছি হাওয়া বইছে তার উল্টো দিকে, তাই তিব্বতী বুটগুলো কোনো কাজে আসছে না। খাবার দাবারও ফুরিয়ে আসছে, বড়িও বেশি নেই। এই অবস্থায় পিস্তল বন্দুক সঙ্গে থাকা সত্ত্বেও একটা বড় দস্যু দল এসে পড়লে আমাদের চরম বিপদে পড়তে হবে। এমনিতেই আমরা একজনকে হারিয়েছি, অবশ্যই তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। তার অতিরিক্ত লোভই তাকে শেষ করেছে। অবিনাশবাবুর ধারণা যে দলটা এগিয়ে আসছে সেটা যাযাবরের দল। বললেন, আপনার যন্ত্রে কি দেখলেন জানি না মশাই, ওরা দস্যু হতেই পারে না। কৈলাস, মানস সরোবর ও ডুডুংলা দেখার পরে না আমি যাকে বলে দিব্য দৃষ্টি পেয়েছি। আমি স্পষ্ট দেখছি ওই দল আমাদের কোনো অনিষ্ট করতে পারে না। যাযাবরের দল হলে অনিষ্ট করার কথা নয়, বরং তাদের কাছ থেকে ঘোড়া, চমড়ি, খাবার দাবার ইত্যাদি সবকিছুই পাওয়া যাবে। তার ফলে আমরা যে নিরাপদে দেশে ফিরে যেতে পারবো সে ভরসাও আছে আমার। $37 ঘন্টা ঝড়ের অপেক্ষায় বসে থেকে 23 তারিখ দুপুরে 1:30 নাগাদ আকাশের অবস্থাও তার সঙ্গে একটা শব্দ শুনতে পেয়ে বুঝতে পারলাম আমরা যেরকম ঝড় চাই, অর্থাৎ যার গতি হবে উত্তর পশ্চিম, সেরকম একটা ঝড় আসছে। অবিনাশবাবুর তন্দ্রা এসে গিয়েছিল, তাকে ঠেলে তুলে দিলাম। তারপর আমরা 5 জন বুটধারী ঝড়ের দিকে পিট করে ডুংলুংডোর প্রাচীরের দিকে বুক চিটিয়ে দাঁড়ালাম। তিন মিনিট পরে ঝড়টা এসে আমাদের আঘাত করল। আমার ওজন এমনিতেই সবচেয়ে কম, 1 মণ 1300, কাজেই সবচেয়ে আগে আমি শূন্যে উঠে পড়লাম। এই আশ্চর্য অভিজ্ঞতার সঠিক বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ঝড়ের দাপটে সাঁই সাঁই করে এগিয়ে চলেছি শূন্যপথ দিয়ে, আর ক্রমে উপরে উঠছি। সেই সঙ্গে ডুংলুংডোর প্রাচীরও আমার দিকে এগিয়ে আসছে আর নিচের দিকে নেমে যাচ্ছে। সামনের দৃশ্য দ্রুত বদলে যাচ্ছে, কারণ প্রাচীর আর আমাদের দৃষ্টিপথে বাধার সৃষ্টি করছে না। প্রথমে পেছনে বহু দূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়ো দেখা গেল। তারপর ক্রমে ক্রমে প্রাচীর যে আশ্চর্য জগৎটাকে আমাদের দৃষ্টি থেকে আড়াল করে রেখেছিল, সেই সবুজ জগৎ আমাদের চোখের সামনে ভেসে উঠল। প্রাচীরের বাধা অতিক্রম করে আমরা সেই জগতে প্রবেশ করতে চলেছি। আমার পেছন দিকে ক্রোল, সন্ডার্স ও মার্কোভিচ ইংরেজি ও জার্মান ভাষায় ছেলে মানুষের মতো উল্লাস প্রকাশ করছে। প্রাচীর পেরোতেই ঝড়ের তেজ ম্যাজিকের মতো কমে গেল। আমরা 5 জন বাতাসে ভেসে ঠিক পাখির পালকের মতোই দুলতে দুলতে ঘাসে এসে নামলাম। সবুজ রং তাই ঘাস বললাম, কিন্তু এমন ঘাস কখনো চোখে দেখিনি। ক্রোল তার ক্যামেরা বার করে পটাপট ছবি তুলছে। অবিনাশবাবু ঘাসের উপর গড়াগড়ি দিয়ে বলছেন, আহা, এইখানেই থেকে যায় অমশাই, আর গিরিডি গিয়ে কাজ নেই। এ অতি উর্বর জমি, চাষ হবে এখানে, চাল ডাল সবজি সব হবে। মার্কোভিচ তার বুট খুলে লম্বা ঘাসের ভেতর দিয়ে জায়গাটা অনুসন্ধান করতে এগিয়ে গেল।
ডুংলুংডো আয়তনে প্রায় মানস সরোবরের মতোই বড়। বৃত্তাকার প্রাচীরের মধ্যে একটা অগভীর বাটির মতো জায়গা। দেখে মনে হয় কেউ যেন হাত দিয়ে বসিয়ে দিয়েছে। প্রাচীরের বাইরেটা নিচের দিকে খাড়া নেমে গেলেও ভেতরটা ঢালু হয়ে নেমেছে। এখানে একটা গাছও আমাদের চেনা নয়, তবে প্রতিটি গাছই ডালপালা ফুলপাতা মিলিয়ে ছবির মতো সুন্দর। আমরা চারজন বুট পরে লাফিয়ে লাফিয়ে অর্ধেক হেঁটে অর্ধেক উড়ে জায়গাটার ভেতর দিকে এগোচ্ছি। এমন সময় হঠাৎ একটা শনশন শব্দ পেলাম। তারপর সামনের একটা বড় বড় পাতাওয়ালা গাছের মাথার উপর দিয়ে দূরে আকাশে প্রকাণ্ড কি যেন একটা দেখা গেল। সেটা ক্রমে আমাদের দিকে এগিয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারলাম সেটা একটা পাখি। শুধু পাখি নয়, একটা অতিকায় পাখি। 500 ঈগল এক করলে যা হয় তেমন তার আয়তন। মাই গড বলে এক অস্ফুট চিৎকার করে ক্রোল তার ম্যানলিখানটা পাখির দিকে উঁচোতেই আমি হাত দিয়ে সেটা নলটা মাটির দিকে নামিয়ে দিলাম। শুধু যে বন্দুকে ও পাখির কোনো ক্ষতি করা সম্ভব হবে না তাই নয়, আমার মন বলছে পাখি আমাদের কোনো অনিষ্ট করবে না। ঈগলের মুখ ও সাউথ আমেরিকান ম্যাকাওয়ের মতো ঝলমলে রঙের পালকওয়ালা অতি বিশাল পাখিটা মাথার উপর 3 বার চক্রাকারে ঘুরে সমুদ্রগামী জাহাজের ভোঁয়ের মতো শব্দ করতে করতে যেদিক দিয়ে এসেছিল সেই দিকেই চলে গেল। আমার মুখ দিয়ে আপনা থেকেই একটা কথা বেরিয়ে পড়ল, রক। হোয়াট? ক্রোল বন্দুক হাতে নিয়ে বোকার মতো প্রশ্ন করল। আমি বললাম, রক অথবা রুক। সিন্দবাদের গল্পে এইরকমই একটা পাখির তো কথা ছিল। কিন্তু আমরা তো আর আরেবিয়ান নাইটসের রাজ্যে নেই। এ তো একেবারে বাস্তব জগৎ। পায়ের তলায় মাটি রয়েছে, হাত দিয়ে গাছের পাতা ধরছি, নাকে ফুলের গন্ধ পাচ্ছি। সন্ডার্স তার বিস্ময় কাটিয়ে নিয়ে বলল, জঙ্গলের মধ্যে একটিও পোকামাকড় দেখছি না। সেটা খুবই আশ্চর্য লাগছে আমার। দিস ইজ অ্যামেজিং। আমরা চারজন এগোতে এগোতে হঠাৎ একটা বাধা পেলাম। এই প্রথম উদ্ভিদ ছাড়া অন্য কিছুর সামনে পড়তে হলো। প্রায় 2 মানুষের সমান উঁচু একটা নীল ও সবুজ মেশানো পাথরের ঢিপি আমাদের সামনে পড়েছে। সেটা দুপাশে কত দূর পর্যন্ত গেছে জানি না, হয়তো ডাইনে বাঁয়ে কাছাকাছির মধ্যে তার শেষ পাওয়া যাবে, কিন্তু ক্রোল আর ধৈর্য রাখতে পারল না। সে তার বুট সমেত একটা বিরাট লাফ দিয়ে অনায়াসেই উড়ে গিয়ে ঢিপিটার মাথার উপর পড়ল। আর তারপরেই এক কাণ্ড, ঢিপিটা নড়ে উঠল। তারপর সেটা সব শুদ্ধ বাঁদিকে চলতে আরম্ভ করল। ইটস আ ড্রাগন। ড্রাগনই বটে, ক্রোল ভুল বলেনি। সেই ড্রাগনের একটা বিশাল পেছনের পা এখন আমাদের সামনে দিয়ে চলেছে। অবিনাশ বাবু বলে ঘাসের উপর বসে পড়লেন। ইতিমধ্যে ক্রোল ও ড্রাগনের পিঠ থেকে লাফিয়ে নেমে আমাদের কাছে চলে এসছে। আমরা অবাক হয়ে এই মন্থরগতি দানবতুল্য জীবের যেটুকু অংশ দেখতে পাচ্ছি তার দিকে চেয়ে রইলাম। প্রায় 3 মিনিট লাগলো ড্রাগনটার আমাদের সামনে দিয়ে ল্যাজটা এঁকিয়ে বেঁকিয়ে গাছপালার পেছনে অদৃশ্য হয়ে যেতে। যে ধোঁয়াটা এখন বনের বেশ খানিকটা অংশ ছেয়ে ফেলেছে সেটা ওই ড্রাগনের নিঃশ্বাসের সঙ্গে বেরিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এতক্ষণে ক্রোলের বোধ হয় আমার কথায় বিশ্বাস হয়েছে। তার অদ্ভুত নিরীহ ভ্যাবাচাকা ভাব থেকে তাই মনে হচ্ছে। সন্ডার্স বলল, চারিদিকে এই সম্পূর্ণ অপরিচিত প্রাকৃতিক দৃশ্য দেখে নিজেকে একেবারে অশিক্ষিত বর্বর বলে মনে হচ্ছে শঙ্কু। আমার কিন্তু ভালোই লাগছে। আমাদের এই গ্রহে যে জ্ঞানী মানুষের বিস্ময় জাগানোর মতো কিছু জিনিস এখনো রয়েছে, এটা আমার কাছে একটা বড় আবিষ্কার। আরো ঘন্টাখানি ঘুরে বেড়িয়ে বিস্ময় জাগানোর মতো কত প্রাণী যে দেখলাম তার হিসেব নেই। একটা ফিনিক্সকে আগুনে পোড়ার ঠিক আগের মুহূর্ত থেকে
তার জায়গায় নতুন ফিনিক্সকে জন্মে পাখা মেলে সূর্যের দিকে উড়ে যেতে দেখেছি। এছাড়া উপকথার পাখির মধ্যে গ্রিফন দেখেছি, পারস্যের শিমুর্ঘ, আরবদের আঙ্কা দেখেছি, রুশদের নর্ক আর জাপানিদের ফেং ও কিরনে দেখেছি। সরীসৃপের মধ্যে চোখের চাহনিতে ভস্য করা ব্যাসিলিস্ক দেখেছি। একটা আগুনে অদাহ্য স্যালাম্যান্ডারকে দেখলাম তার বিশেষত্ব জাহির করার জন্য, যেন বারবার একটা অগ্নিকুণ্ডে প্রবেশ করছে আর অক্ষত দেহে বেরিয়ে আসছে। একটা প্রকাণ্ড চতুর্দন্ত শ্বেত হস্তি দেখেছি, সেটা ইন্দ্রের ঐরাবত ছাড়া আর কিছুই হতে পারে না। আর সেটা যে গাছের ডালপালা ছিঁড়ে খাচ্ছিল তার পত্র পুষ্পের চোখ ঝলসানো বর্ণচ্ছটা দেখে সেটা যে স্বর্গের পারিজাত তা অবিনাশবাবু সহজেই অনুমান করলেন। তবে জায়গাটা যে সবটাই বৃক্ষলতা গুল্ম শোভিত নন্দনকানন তা নয়। উত্তরের প্রাচীর ধরে মাইলখানেক যাবার পর হঠাৎ দেখি গাছপালা ফুল ফল সব ফুরিয়ে গিয়ে ধূসর রুক্ষ এক পাথরের রাজ্যে হাজির হয়েছে। সামনে বিশাল বিশাল প্রস্তরখণ্ডের স্তূপ নিয়ে এক পাহাড়, তার গায়ে একটা গুহা, আর সে গুহার ভেতর থেকে রক্ত হিম করা বিচিত্র সব হুঙ্কার আসছে। বুঝতে পারলাম আমরা রাক্ষসের রাজ্যের প্রবেশ পথে এসে পড়েছি। রাক্ষস সব দেশেরই উপকথায় আছে, আর তাদের বর্ণনাও মোটামুটি একই রকম। সন্ডার্স গুহায় প্রবেশ করতে মোটেই রাজি নয়, ক্রোলের দোনামোনা ভাব। এটা দেখেছি যে এখানকার প্রাণীরা আমাদের গ্রাহ্যই করে না, কিন্তু তা সত্ত্বেও আমি ইতস্তত করছি। এমন সময় একটা তারস্বরের চিৎকার শুনে আমাদের সকলেরই মনটা সেই দিকে চলে গেল। বাঁ দিকে একটা মস্ত ঝোপের পেছন থেকে মার্কোভিচের গলায় চিৎকারটা আসছে। ও কি আবার কোকেন খেলো নাকি? ক্রোল প্রশ্ন করল। মোটেই না বলে আমি এগিয়ে গেলাম ঝোপটার দিকে। সেটা পেরোতেই দেখলাম এক অদ্ভুত দৃশ্য। তাদের গায়ের রং গোলাপি আর খয়েরি মেশানো। গরু আর ঘোড়া এই দুটো প্রাণীর সঙ্গেই তাদের চেহারার মিল আছে, আর রয়েছে প্রত্যেকটার কপালে একটা করে পেঁচানো শিং। বুঝতে পারলাম যে এদের সন্ধানেই আমাদের অভিযান। এরাই হলো এক শৃঙ্গ বা ইউনিকর্ন, প্লিনির ইউনিকর্ন, বিদেশের রূপকথার ইউনিকর্ন, মহেঞ্জোদারোর সিলে খোদাই করা ইউনিকর্ন। জানোয়ারগুলোর সবকটাই যে হাঁটছে তা নয়, তাদের মধ্যে কয়েকটা ঘাস খাচ্ছে, কয়েকটা একই জায়গায় দাঁড়িয়ে লাফিয়ে চাঞ্চল্য প্রকাশ করছে, আবার কয়েকটা বাচ্চা ইউনিকর্ন খেলার ছলে পরস্পরকে গুঁতোচ্ছে। মনে পড়ল উইলার্ডের ডায়েরিতে লেখা, I saw a herd of unicorn today. আমরা উইলার্ডের মতো সুস্থ মস্তিষ্কে এই দলটাকে দেখছি, কিন্তু মার্কোভিচ কই? সবে প্রশ্নটা মাথায় এসেছে এমন সময় এক অদ্ভুত দৃশ্য। জানোয়ারের মধ্যে থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বেরিয়ে এলো মার্কোভিচ। তার লক্ষ্য হলো আমাদের পেছনে ঘাসের শেষে ডুংডুংডোর প্রাচীরের দিকে। আর সে যাচ্ছে একা নয়, তার দু হাতে জাপটে ধরা রয়েছে একটা গোলাপি রঙের ইউনিকর্নের বাচ্চা। থামাও, শয়তানকে থামাও! স্টপ হিম! সন্ডার্স চেঁচিয়ে উঠল। বুট পরো, বুট পরো! চিৎকার করে উঠল ক্রোল। সে ছুটেছে মার্কোভিচকে লক্ষ্য করে। আমরাও তার পিছু নিলাম। কথাটা ঠিক সময় কানে গেলে হয়তো মার্কোভিচের খেয়াল হতো, কিন্তু আর হলো না। ঘাসের জমি ছাড়িয়ে প্রাচীরের মাথায় পৌঁছেই সে এক মরিয়া বেপরোয়া লাফ দিল। অবাক হয়ে দেখলাম যে লাফটা দেবার সঙ্গে সঙ্গেই তার কোল থেকে ইউনিকর্নের বাচ্চাটাও উধাও হয়ে গেল, আর পর মুহূর্তে মার্কোভিচের নিম্নগামী দেহ প্রাচীরের পিছনে অদৃশ্য হয়ে গেল।
হাড়গোড় ভেঙে মার্কোভিচের তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে। ডুংলুং ডো সম্পর্কে আমি যে ধারণাটায় পৌঁছেছি, সন্ডার্স ও ক্রোল তাতে সায় দিয়েছে। আমার মতো অনেক দেশের অনেক লোক অনেক কাল ধরে যদি এমন একটা জিনিসে বিশ্বাস করে যেটা আসলে কাল্পনিক, তাহলে সেই বিশ্বাসের জোরেই একদিন সে কল্পনা বাস্তব রূপ নিতে পারে। এইভাবে বাস্তব রূপ পাওয়া কল্পনার জগৎ হল ডুংলুং ডো। হয়তো এমন জগৎ পৃথিবীতে আর কোথাও নেই। ডুংলুং ডোর কোনো প্রাণী বা উদ্ভিদকে তার গণ্ডির বাইরে আনা মানেই তাকে আবার কল্পনার জগতে ফিরিয়ে আনা। মার্কোভিচ তাই ইউনিকর্ন আনতে পারেনি। সন্ডার্সের থলি থেকে তার সংগ্রহ করা ফুল পাতা তাই উধাও হয়ে গিয়েছে। মৌনি লামার একসঙ্গে হ্যাঁ ও না বলার মানেও এখন স্পষ্ট। এক শৃঙ্গ সত্যি থেকেও নেই। অবশ্যই ওড়ার ব্যাপারে উনি না বলে ভুল করেছিলেন, তার কারণ উড্ডয়ন সূত্রের কথাটা উনি বোধহয় জানতেন না। অবিনাশবাবু সব শুনে টুনে বললেন, তার মানে বলছেন যে দেশে ফিরে গিয়ে দেখাবার কিছু নেই, এই তো? ক্রোলের তোলা ছবি আছে, অবশ্যই সাধারণ লোকের কাছে সেটা খুব বিশ্বাসযোগ্য হবে বলে মনে হয় না। আর আছে আমাদের তিব্বতী বুটজুত, কিন্তু পুঁথিতে পড়েছিলাম মুং জিনিসটা গরমে গলে গিয়ে তার গুণ চলে যায়। অবিনাশবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। এবার আমি আমার মোক্ষম অস্ত্রটি ছাড়লাম। আমরা যে প্রায় 25 বছর বয়স কমিয়ে দেশে ফিরছি, সেটা বোধহয় খেয়াল করেননি। কিরকম? আমি আমার দাড়ি গোপ থেকে বালি আর বরফের কুচি ছেড়ে ফেলে দিতেই অবিনাশবাবুর চোখ গোল হয়ে গেল। এ কি মশাই, এ গোপ তো সে গোপ নয়, এই যে কুচকুচে কালো। আপনার গোপও তাই, আয়নায় দেখুন। এই গোপটা একদম মানে গোপটা। অবিনাশবাবু আয়না নিয়ে অবাক বিস্ময়ে নিজের গোফের দিকে চেয়ে আছেন, এমন সময় সন্ডার্স এলো। সন্ডার্সেরও বয়স কমে গেছে। তার ওপরের পাটির পেছনের দিকের একটা দাঁত নড়ছিল, সেটা আবার শক্ত হয়ে গেছে। সে একটা গভীর নিশ্চিন্তির হাঁপ ছেড়ে বলল, নোম্যাডস, নট রবার্স। থ্যাংক গড, থ্যাংক গড। বাইরে থেকে যাযাবরদের হইহল্লার শব্দ, ঘোড়ার খুঁড়ের শব্দ, কুকুরের ঘেউ ঘেউ শুনতে পাচ্ছি। মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে। ওম মণিপদ্মে হোম। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর এক শৃঙ্গ অভিযান। গল্প পাঠে দীপ, মীর, সোমক, অগ্নি, জগন্নাথ বসু, রিচার্ড এবং অত্রি। শব্দগ্রহণ, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে রিচার্ড। পরিচালনায় টিম সানডে সাসপেন্স। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।